আজকে আমাদের ক্লাস হচ্ছে মূলত টেক্সট টুল নিয়ে। টেক্সট টুল, ফন্ট, এইগুলো নিয়ে আজকে ক্লাস দেখব। প্রথমে আমরা সবাই কি জানি যে একটা ফন্ট কিভাবে পিসিতে ইনস্টল করতে হয় বা কোথায় ফন্ট পাওয়া যায় ওগুলো? হ্যাঁ ভাই জানি। দাও ফোনটা পাওয়া যায়। না ভাই, জানি না ভাই। হ্যালো। হ্যাঁ, আচ্ছা শোনেন তাহলে, যারা জানেন না তাদের জন্য দেখাই যে একটা ফন্ট যদি আপনি গুগলে প্রচুর ফন্ট আছে বা এরকম ফন্টের জন্য ফ্রি সোর্স অনেক ডাউনলোড লিঙ্ক আছে, পেইড কিছু ফন্ট আছে যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হইতে পারে। আহ, আপনাকে সরাসরি অনলাইন থেকে আপনি ফন্ট কালেক্ট করতে পারেন। তো আমি এখন যেহেতু আমরা আমাদের পেইড, আমরা এখন কেউ কাজ করি নাই, পেইড ফন্টের দরকার পড়ছে না, তো আমরা কিছু ফ্রি ফন্ট গুগল থেকে নিয়ে আসি। তো প্রথমে আমরা ধরেন ফন্টের জন্য আমি জাস্ট ফন্ট লিখে একটা সার্চ দিলাম। ফন্ট লিখে সার্চ দেওয়াতে দেখেন ফ্রি অনেক ফন্টের এখানে সাজেশন চলে আসছে। এর মধ্যে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে খুবই পপুলার। যেমন হচ্ছে যে এই ওয়েবসাইটটা দেখেন, দা ফন্ট, যেটা ওয়েবসাইট আছে, এটা একটা ওয়েবসাইট, ফ্রি ফ্রি সোর্স। একটা হচ্ছে যে 1001 ফন্ট যেটা, আর একটা হচ্ছে যে ফন্ট স্কোয়ারাল যেটা। এই তিনটা সাইট হচ্ছে আমাদের খুবই পপুলার ওয়েবসাইট। এখানে আপনি ফ্রি অনেক ফন্ট পাবেন। বিভিন্ন ফন্ট টাইপ আছে, ফন্ট ফ্যামিলি আছে, ওই টাইপ অনুসারে আপনাকে ফন্ট বা সরাসরি আপনার একটা ফন্টের নামও আপনার জানা আছে, ওই আপনি নাম দিয়ে আপনি সরাসরি সার্চ দিতে পারেন, নামটা লিখে যে অমুক ফন্ট লাগবে আপনার। আমি এখন এখানে দেখেন কিছু ফন্ট আছে, এগুলা আর্টিস্টিক ফন্ট বা কিছু কমিক ফন্ট, এই টাইপের কিছু ফন্ট আছে। আমার এই ফন্টটা ভালো লাগলো। বা যে কোনো একটা ফন্ট আপনার পছন্দ মতো আপনি ফন্ট সিলেক্ট করে নিলেন, বা ফন্ট, তো আপনাকে কাজ করার সময় তো ফন্টের টাইপটা জানা থাকতে হবে যে কোন টাইপের ফন্ট নিয়ে কাজ করবেন। তো আমার এই ফন্টটা লাগবে। তো আমি দেখি এই ফন্টটাকে আগে ফ্রি কিনা, এটা দেখি ফ্রি নাকি পেইড, এটা একটু দেখে নিই। হ্যাঁ, এই ফন্টটা ফ্রি আছে, তো আমি এটা ডাউনলোড করি। ওকে, ডাউনলোড করলাম ফন্টটা। ফন্ট ডাউনলোড করার পর দেখেন, এটা যখন আমি জিপ ফাইলটা ওপেন করি, ওপেন করার পর এই জিপ ফাইলের ভিতরে আপনাকে অনেক ধরনের ফাইল থাকতে পারে, হয়তো ইমেজ ফাইল থাকতে পারে, বাট এই যে এরকম লাইসেন্স টেক্সট ফাইল থাকতে পারে কিছু। সবগুলো তার ফন্ট না। আমার ফন্ট ফাইল মূলত কোনগুলা, যেগুলো হচ্ছে যে লাস্টে এই যে টিটিএফ অথবা ওটিএফ ফরম্যাট যেটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমার ফন্ট ফাইল। তো আমি এটাকে করতে পারি যে এখান থেকে কপি করে এই ফন্ট ফাইলগুলোকে আমি আমার সিস্টেমে যে ফন্ট, যে ফোল্ডারটাতে স্টোর হয়, আমি সেখানে কপি পেস্ট করে দিতে পারি এটাকে। আরেকটা কাজ করতে পারি হচ্ছে যে আমি যদি এই যে ফন্টের নামটাতে ডাবল ক্লিক করি, দেখেন কি হচ্ছে, এখানে একটা উইন্ডো ওপেন হচ্ছে। সেখানে জাস্ট ইনস্টল ক্লিক করলেই আমার ফন্ট ইনস্টল হয়ে যাচ্ছে। এবার জাস্ট প্রত্যেকটা ডাবল ক্লিক করলে আমার ফন্ট ইনস্টল হয়ে যাচ্ছে। এটা একটা ফন্টের বিভিন্ন টাইপ দেওয়া আছে, যে ইতালিক বা বোল্ড, লাইট, কয়েকটা ভার্সন দেওয়া আছে একটা ফন্টের, এই জন্য আলাদা আলাদা কয়েকটা, এখানে কয়েকটা ফাইল। এমন হতে পারে যে একটা ফন্টের একটা ফাইলই হতে পারে, বা একটা টাইপ হতে পারে। তখন একটা ফন্টের একটা একটা টাইপই থাকবে, তখন এই একটা ফাইলই থাকবে, আমাদের এরকম বারবার ওপেন করতে হতে পারে হবে না। ওকে, আমি সবগুলো ফন্ট এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমি যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরে এখন খুঁজি, এই ফন্টটাকে আমি এখন খুঁজে পাবো না, কারণ কি আমার ফটোশপটা এটা রিসেন্টলি লাস্ট আপডেটটা এটা সরাসরি আমি আপডেটেড হয় নাই। আমি এখন এটাকে রিস্টার্ট করলাম। রিস্টার্ট করার পর আমি দেখতে পাবো যে এখন আমার ফন্ট, আমি এখান থেকে এটা ডকুমেন্ট নিয়ে নিলাম। ডকুমেন্ট নেওয়ার পর এখন আমি যদি ফন্ট খুঁজি, এখানে ফন্টের নাম কি ছিল, অ্যাডভেন্ট প্রো ছিল ফন্টের নাম। তো আমি এটাকে সার্চ দিই এখানে।
এই যে দেখেন আমার এই যে ফন্টের নাম অনুসারে এখানে দেওয়া আছে যে কয়টা ভার্সন আমি ইনস্টল করছিলাম এখানে, যে অ্যাডভেন্ট প্রো থিন, এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, মিডিয়াম, এই কয়েকটা টাইপের আমি ফন্ট ইনস্টল করছি। ওকে, আমি ফন্ট একটা ইনস্টল করে নিলাম। তো এটা দিয়ে লিখলে আমার এগুলো আসছে। ওকে, আমি ফন্ট ইনস্টল করলাম। এখন আমি টেক্সট টুলে যাওয়ার আগে একটা কথা বলি যে আমি এখন একটা কাজ করছি, কাজের জন্য আমার কিছু লিখতে হবে। আমার এখানে এই ডকুমেন্টের মধ্যে আমার কিছু লিখতে হবে। আমার ক্লায়েন্ট বললো যে একটা ডিজাইন করো, এই ডিজাইনের মধ্যে আমি এখানে একটা জাস্ট শেপ নিয়ে নিলাম। এখন আমাকে এখানে কিছু একটা লিখতে হবে। তো এখন কি লিখবো এটা আমি, এখন ক্লায়েন্ট যদি আমাকে বলে দেয় যে তুমি এটা লেখো বা কিছু নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে দেয়, তখন এটা আমি ওই ক্লায়েন্ট যেই ডকুমেন্টটা দিছে সেই ডকুমেন্টটা আমি লিখতে পারি। এখন বললো যে তুমি আমাকে একটা ডিজাইন বানাও, এক্সাম্পল হিসেবে কিছু টেক্সট লিখে দাও। সেক্ষেত্রে আমরা কি করব, গুগল থেকে কিছু টেক্সট আমরা টেক্সট লিখে একটা এসে প্যারাগ্রাফ তুলে দিয়ে দিব, বা নিজের মতো ইচ্ছা মতো লিখবো, বা এরকম র্যান্ডম কিছু টেক্সট কিছু লিখে দিব। আমরা এরকম র্যান্ডম কিছু লিখবো এক্সাম্পল হিসেবে। সে আমাকে বললো যে একটা তুমি রিজিউমে টেমপ্লেট বানাই দাও। রিজিউমে টেমপ্লেট যখন বলবে তখন যে রিজিউমে টেমপ্লেটের মধ্যে আমাকে অ্যাপ্লিকেশনটা টেমপ্লেট বানাই দেওয়া মানে কি, যে আমি জাস্ট সাজটা তৈরি করে দেবো, সেই অনুযায়ী সেটা নিজের মতো করে টেক্সট বসা নেবে। সেক্ষেত্রে আমাদের কি ভিতরে তো কিছু একটা লিখে তো ক্লায়েন্টকে দেখাইতে হবে, ঠিক না? সেই লেখাটা কোত্থেকে পাবো আমরা? আমরা সরাসরি র্যান্ডম কোনো টেক্সট আমরা চাইলেই বসায় দিতে পারি না এখানে, বা কোনো একটা কোম্পানির ওয়েবসাইট থেকে আমি কিছু টেক্সট ওদের ইনফরমেশন এনে এখানে বসায় দিতে পারি না। ক্লায়েন্ট যদি আমাকে ইনফরমেশন দিয়ে দেয় তো তখন আমরা কি করব, এখানে টেক্সট লিখবো ক্লায়েন্টের দেওয়া ইনফরমেশন অনুসারে। যদি ক্লায়েন্ট ইনফরমেশন না দেয় তখন আমরা কি করব, মানে আমি একটা এখানে একটা প্লায়ার লিখে সার্চ দিই। এই যে দেখেন এটাতে দেখেন এই যে এই জিনিসটা খেয়াল করেন যে এখানে কিছু টেক্সট আছে, এখানেও কিছু টেক্সট আছে। এই টেক্সটগুলো হয়তো আপনাকে বললো যে কয়টা ডিজাইন করো, এর মধ্যে থেকে একটা ডিজাইন আমি পরে টেক্সট বসাই নিব নিজের মতো করে। তো আপনাকে এইখানে টেক্সটগুলো তো ফিল আপ করে দেখাইতে হবে ক্লায়েন্টকে যে আমি এখানে টেক্সট আছে, এখানে এই টেক্সটটা দিলে এরকম লাগে, তাই না? তো আমরা এখানে কোনো র্যান্ডম টেক্সট বা কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা টেক্সট নিয়ে এসে আমরা বসাই দিলেই হবে না। আমাদের কিছু রুল মেনটেন করে চলতে হবে, কারণ হচ্ছে যেই আমি এখান থেকে যেখান থেকে আমি টেক্সটটা আনি সেই টেক্সটের ওই কন্টেন্টের মালিক তো আর আমি না, ওই টেক্সটটা তো আমার ইনফরমেশন না, বা ওইটার রাইটার আমি না, তাই না? তার মানে কি ওটার কপিরাইট পারমিশন আমি পাচ্ছি না, তার মানে এটা ইলিগাল ইউজ করা। এখন আমরা টেক্সট ওইরকম কপি পেস্ট করার জন্য আমরা কি করতে পারি, একটা ওয়েবসাইট আছে, আমরা গুগলে গিয়ে যদি এই যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই LOREM, লরেম লিখলে দেখবেন এখানে কি আছে, লরেম ইপসাম একটা সাজেশন আসছে। তো আমি লরেম ইপসাম যে সাজেশনটা, এটার মধ্যে প্রথম যে সাইটটা আছে দেখেন লরেম ইপসামের কি আছে, lipsum.com। lipsum.com এর যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমাকে এই যে কিছু টেক্সট এখানে দিয়ে দিছে, প্যারাগ্রাফ লাগলে প্যারাগ্রাফ, ওয়ার্ড লাগলে ওয়ার্ড, সেই অনুসারে আমি জেনারেট করতে পারবো। ধরেন আমি এখানে বললাম যে 1200 ওয়ার্ডের একটা টেক্সট কিছু লিখতে হবে, 1200 ওয়ার্ড দিয়ে আমি এখানে জেনারেট করলাম। এই যে এখানে আমি 1200 ওয়ার্ডের কিছু পেয়ে গেলাম টেক্সট, আমি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। কারণ কি এটা ওরা কি করছে, ফ্রি রিসোর্স দিচ্ছে আমাদেরকে, টেক্সট রিসোর্স, আমরা এই ফ্রি রিসোর্সটা ইউজ করতে পারি। কিন্তু চাইলে র্যান্ডম একটা ওয়েবসাইট নিয়ে আসলে ওটা হবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? ওয়েবসাইটের নামটা একটু নোট করে রাখেন, যে lipsum.com অথবা ওই যে লরেম লিখে সার্চ দিলেই লরেম ইপসাম ওয়েবসাইটটা পাবেন আপনারা। নোট করা হয়েছে? হ্যাঁ ভাই, আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। এই একই জিনিস তো অনেকেই ধরেন দিচ্ছে আপনার এই না টেক্সটটা, শুনুন, তো এটা এটাতে আপনি প্রবলেম হবে এক্সাম্পল না? হিসেবে বা প্রেজেন্টেশন হিসেবে এটা ইউজ করছেন, মানে এটা তো আমার এডিটেবল, তাই না? আর একই জিনিস অনেকে হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা কি আমার কপিরাইট, এটা মালিকানা কার?
এটার যে মালিকানা লরেম এপসাম ওয়েবসাইটের যে মালিক, সেটা আমাদেরকে কি দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে, আমাকে এটা ফুল পারমিশন দিয়ে দিচ্ছে যে তুমি লরেম এপসামের আমার এখান থেকে টেক্সট ইউজ করো। এই যে এখানে এখানে বলে দিচ্ছে জেনারেট করা হয়েছে 15টা, আপনি ইচ্ছা মতো জেনারেট করতে পারতেছেন কতগুলো টেক্সট লাগবে, কতগুলো প্যারাগ্রাফ থাকবে, তাই তো? এই যে দেখেন আপনি এখানে যে আপনার কয়টা প্যারাগ্রাফ লাগবে, ধরুন আমার এখানে 2টা প্যারাগ্রাফ লাগবে মাত্র, 2টা প্যারাগ্রাফের একটা কিছু দরকার, তো আমি এখানে জেনারেট করে নিলাম যে 2টা প্যারার কিছু একটা টেক্সট দিয়ে দিছে। তো আমি এটা এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি। তো আমাকে কেউ কোনো ক্লায়েন্ট কি বলবে যে আমার ওয়েবসাইটে লরেম এপসামের কাহিনী দেখো লেখো, এটা তো কেউ বলবে না। তার ওয়েবসাইটে তার হ্যাঁ। ইনফরমেশনই থাকবে। এখানে জাস্ট এডিটেবল হিসেবে ওনাকে প্রেজেন্টেশন হিসেবে শো করার জন্য এটা ইউজ করতে পারবো। ওকে, ঠিক ভাই, আছে। হ্যাঁ আরিফ ভাই, হ্যাঁ বলেন ভাইয়া। মানে আমরা যদি টেক্সটের কাজ করি, যেরকম মাইক্রোসফট ওয়ার্ডে তো ফন্ট আছে, বা অ্যাডোবি ফটোশপে অনেক বিল্ট ইন হ্যাঁ এটা টেক্সট তো থাকে। বিল্ট ইন ফন্ট দেওয়া আছে কিছু, উইন্ডোজের কিছু বিল্ট ইন দেওয়া আছে বিল্ট ইন ভাবে, মাইক্রোসফট ওয়ার্ডের সাথে কিছু দেওয়া আছে, এরপরে ফটোশপের কিছু দেওয়া আছে। এখন ফটোশপে তো কিছু দেওয়া থাকে, তাহলে এক্সট্রা কিছু ফন্ট আমাদের লাগতে পারে, তাই না? আচ্ছা ডিজাইন ক্লায়েন্ট বলে দিতে পারে আমাকে এই ফন্টে লিখে দাও, তখন এই ফন্টে লিখতে হতে পারে। এখন আসি যে আমরা দেখলাম যে কিভাবে টেক্সট নিতে হয়, টেক্সট কোথা থেকে কালেক্ট করবেন আর কি, এটা দেখলাম যে লরেম ইপসাম লিখে সার্চ দেওয়ার পর এই যে lipsum.com এটা থেকে আপনি পাচ্ছেন ওয়েবসাইট। আচ্ছা, তাহলে lipsum.com থেকে নিলাম, নিয়ে আমি ফন্ট লিখবো। এখন আসি যে আমাদের ফন্ট কয় ধরনের আছে। আমাদের ফন্ট কয় ধরনের আছে বলতে পারেন আপনারা? 2 ধরনের, যেমন বোল্ড আর ইটালিক। না, বোল্ড আর ইতালিক তো এটা তো হচ্ছে ফন্টের স্টাইল। আচ্ছা আসি যে আমরা ফন্ট সে আমি এখানে টাইমস নিউ রোমান ফন্টটা নিয়ে আসি, যেটা আমরা সবাই জানি চিনি। এটা ওই যে মাইক্রোসফটের সাথে দেওয়া হয়, ওই যে ওয়ার্ডের সাথে দেওয়া থাকে, এটা বিল্ট ইন। আমি এটা জাস্ট রেগুলার ফন্টটা নিয়ে আমি জাস্ট লিখলাম। এটা হচ্ছে কি আমার টাইমস নিউ রোমান ফন্ট। আর একটা বিল্ট ইন ফন্ট, যেমন অ্যাডোবির একটা বিল্ট ইন ফন্ট আছে, যেমন মাইরিড, অ্যাডোবির আছে একটা অ্যারাবিক রেগুলার। মাই ওকে, এটা একটা অ্যাডোবির ফন্ট। তো এটাতে লিখি এক্সাম্পল। ওকে, এখন এই দুইটা ফন্টের দিকে ভালো করে লক্ষ্য করেন। এই দুইটা ফন্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় খেয়াল করেন তো, দুইটা ফন্টের টাইপের মধ্যে পার্থক্যটা হচ্ছে, দেখেন যে এই অংশটাতে খেয়াল করেন, এটা কি করা, মাত্রা দেওয়া আছে প্রত্যেকটা ফন্টে, তাই না? আর এই অংশটাতে খেয়াল করেন, এটাতে মধ্যে কোনো মাত্রা নাই, তাই তো? এখন এই যে মাত্রাযুক্ত যে ফন্টগুলো আছে আমার, এই যে এই টাইপের ফন্টগুলা, এগুলোর নাম হচ্ছে সেরিফ ফন্ট। আর এই যে এই ফন্টগুলো আছে মাত্রা ছাড়া, সেগুলোর নাম হচ্ছে sans serif ফন্ট। আমি স্পেলিংটা লিখে আরিফ ভাই, আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আমি এই যে গুগলে লিখে দেখাই, তখন তখন আপনার খুঁজে পেতে সুবিধা হবে। আমি এখানে সেরিফ ফন্ট লিখে সার্চ দিই, সেরিফ ফন্ট। হ্যাঁ, সেরিফ ফন্ট লিখে সার্চ দেওয়ার পর আমার এই যে fontsquirrel.com এর যে সাজেশনগুলো আসছে, যেই ফন্টটাই আসছে খেয়াল করেন কি আসছে, প্রত্যেকটার মধ্যে মাত্রা আছে না, ওই যে টাইমস নিউ রোমানের মতো, এই যে এর নিচে দেখেন এল এর উপরে, এটা হচ্ছে আমার সেরিফ ফন্টস। ওকে, SERIF, সেরিফ ফন্ট। আর আরেকটা হচ্ছে আমাদের কি, sans serif ফন্ট। sans serif ফন্ট লিখে যদি সার্চ দেই, sans serif ফন্ট লিখে যদি সার্চ দেই, দেখেন কি হয়, যত ফন্ট আসবে একটারও কোনো মাত্রা নাই।
ওকে, তার মানে একটু আগে আমরা যে ফন্টটা ডাউনলোড করলাম, যে ফন্টটা, সেটা কি ফন্ট ছিল? sans serif ফন্ট। এখন আমাদের যে মডার্ন ডিজাইন যেগুলো আছে, এখন যারা বর্তমানে যে ডিজাইনাররা ইউজ করে বা প্রফেশনাল কোনো কাজে বা কর্পোরেট কোনো কাজে বা যে কোনো জায়গায়, যে কোনো প্রোডাক্টে, যে কোনো ওয়েবসাইটে যখন আমরা ইউজ করি, আপনি ধরেন আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, যেখানে আর্টিকেল লেখা আছে, আর্টিকেল পাওয়া যেতে পারে এরকম একটা ওয়েবসাইটের নাম বলেন। বলেন কেউ। বুঝি নাই কি বলবেন। আর্টিকেল লেখা, বিভিন্ন আর্টিকেল লেখা পাওয়া যেতে পারে এরকম একটা ওয়েবসাইটের এক্সাম্পল বলেন। ব্লগ টাইপ আর কি। আপনি বলেন না একটা, দেখি আপনার সবচেয়ে পপুলার আর্টিকেল রাইটিং সাইট হতে পারে। সামওয়ারিং ব্লগ। আপনি উইকিপিডিয়ার নাম বলতে পারতেন। উইকিপিডিয়া হচ্ছে হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় আর্টিকেল সোর্স। wikipedia.com এ ঢুকি বা পিসি বা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেই দেখেন, খেয়াল করেন এই ওয়েবসাইটে ফন্টগুলো কি ফন্ট ইউজ করা হয়েছে। যে ফন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখেন কোথাও কি কোনো সেরিফ ফন্ট ইউজ করা হয়েছে? না ভাই সেফ। ফর্মাল কোনো কাজেই বা কোথাও আপনি সেরিফ ফন্ট পাবেন না। আগের দিনে যখন আমাদের ইংরেজ আমলের দিকে যখন ছিল, তখন এই যে কিছু রয়্যাল ফন্ট ইউজ করা হয়তো, তখন থেকে আমাদের কিছু ব্রিটিশরা এই সেরিফ ফন্টগুলো ইউজ করতো অফিসিয়াল কাজকর্মে, রয়্যাল কাজের জন্য মাত্রা দিত, একটু আরেকটু প্রফেশনাল লাগবে। তো আরো কিছু টাইপের ফন্ট আছে, যেমন কমিক সেন্স, ওই টাইপের কিছু ফন্ট, ওইগুলা হচ্ছে লেস ইম্পর্টেন্ট কাইন্ড বলা যায়। যেমন হচ্ছে যে ওটা ওই যে সাব ক্যাটাগরি থাকে না কিছু, ওই টাইপের কিছু। এখন আমাদের মূলত যে দুটা হচ্ছে সেরিফ আর সান সেরিফ। এখন আমরা প্রফেশনাল কোনো কাজের জন্য, সে আপনি একটা ওয়েবসাইটের জন্য কিছু লিখবেন বা একটা প্রিন্ট আইটেমের জন্য কিছু লিখবেন, সেক্ষেত্রে আমরা কি করব, যে সান সেরিফ ফন্টটা ইউজ করব, সেরিফ ফন্টটা অ্যাভয়েড করব। দেখেন আমি ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটা বিজনেস কার্ড লিখে সার্চ দিই, দেখেন যত প্রিন্ট আছে এখানে, যতগুলো টেমপ্লেট বা যাই আছে এখানে, কোথাও ওই সেরিফ ফন্ট ইউজ করা হয় না। সব জায়গায় কি করছে, সান সেরিফ ফন্ট ইউজ করছে মডার্ন ডিজাইনগুলোর ক্ষেত্রে। আপনি বলবেন যে এই যে এই লেখাটা, এটা কমিক সেন্স ফন্ট ইউজ করছে, কেন করছে? এটা হতে পারে তার ডিজাইনের স্পেশালিটি, অথবা হতে পারে যে এটা তার লোগো, এই লোকের। কিন্তু আমাদের মূল ডকুমেন্টসে কোথাও কি দেখছেন যে সেরিফ ফন্টের জায়গায় সেরিফ ফন্ট ইউজ করতে বা অন্য কোনো কমিক সেন্স বা ফ্যান্সি ফন্টগুলো ইউজ করতে? মূলত করে না। কারণ কি? প্রফেশনালিজম নষ্ট হয়ে যায়। আমাদেরকে প্রত্যেকটা কাজে যদি প্রফেশনাল ভাব রাখতে হয়, তখন কি করতে হবে? আমাদের সেন্সিটিভ ফন্টগুলো ইউজ করতে হবে। হয়তো ডিজাইনের স্বার্থে আমাদের কিছু ইউজ করা লাগতে পারে মাঝে মাঝে, তাও কি পুরো আমাদের মেইন, যেমন ধরেন একটু আগে কুইজনে দেখলাম সেন্সিটিভ ফন্ট ইউজ করছে, সেন্সিটিভ ফন্ট ইউজ করছে এইচ দিয়ে, এটা দেখেন। এই 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 ডিজাইনটা দিকে খেয়াল করেন, যে জন স্মিথ লেখাটা, এখানে কি করছে ওরা, ওই যে সেরিফ ফন্ট ইউজ করছে। কিন্তু বাকি যে ফন্টগুলো আছে, বাকি লেখাগুলো, যে টেক্সটগুলো আছে, সেক্ষেত্রে আবার কি করছে, নর্মাল আমাদের যে সেন্সিটিভ ফন্ট আছে সেগুলো ইউজ করছে। তো এখন বলবেন যে আমাদের ভার্সিটিতে অ্যাসাইনমেন্টের মধ্যে বলে দেয় যে টাইমস নিউ রোমান ফন্ট দিয়ে এত দিয়ে লেখো, এটা তো একটা অফিসিয়াল কাজ। বা বলে যে কোনো একটা জায়গায় সিভি জমা দিতে হবে, বা এক জায়গায় একটা অফিসের জন্য আমি আবেদন করবো, সেখানে বলেই দেওয়া থাকে যে আমাকে টাইমস নিউ রোমান ফন্ট দিয়ে করতে হবে। তো সেটা তো একটা সেরিফ ফন্ট, কেন ইউজ করতে বলা হয়? এটার কারণ বলতে পারেন কেউ? সেটার কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকের উইন্ডোজ যে দেওয়া থাকে, এটার মধ্যে তো বিল্ট ইন থাকে এই ফন্টটা, যাতে এটা অ্যাভেলেবল প্রত্যেকের পিসিতে থাকে। সেই কারণে বলা হয় যে এই ফন্টে আপনাকে লিখতে হবে। এমন কোনো অফিসিয়াল রুল নাই যেখানে আপনাকে এই সেরিফ ফন্ট ইউজ করতে হবে, এটা কোনো অফিসিয়াল রুল না। ম্যামের পিসিতে হয়তো নাই, সেজন্য আপনি এখন একটা ফন্ট ইউজ করলেন, সেই ফন্ট ইউজ করার পর আপনাকে পিসিতে, ম্যামের পিসিতে নাই ওই ফন্টটা, হতে পারে এটা পেইড ফন্ট,
আপনি তাকে এই যে ফ্রিতে দিবেন না, এটা আপনি লিখছেন ঠিকই কিন্তু ম্যামের পিছনে নাই, এখন ম্যাম তো আর এটা পড়তে পারবে না ফন্ট, ওই ফন্ট ছাড়া, বা ডিজাইনটা সুন্দর লাগবে না। সে কারণে আমাদেরকে অফিসিয়াল কাজের জন্য বলে যে ইয়া করতে, কিন্তু বিদেশে কোথাও বা কোনো প্রফেশনাল কোনো কাজের ক্ষেত্রে আপনাকে এই সেন্সিটিভ ফন্টটা যদি আপনি সেরিফ ফন্টটা যদি আপনি লেখেন কিছু, সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনাদের বলবে যেটা নিম্নমানের ডিজাইনার। আপনি সেরিফ ফন্ট ইউজ করলে আপনাকে ধরে নেওয়া হবে একজন আপনি নিম্নমানের ডিজাইনার, বা প্রফেশনালিটি আপনার মধ্যে নাই। তার মানে কি আমাদেরকে যখন কোনো প্রোডাক্ট বানাবো, প্রোডাক্টের মধ্যে যে টেক্সটগুলো ইউজ করবো, সেক্ষেত্রে আমাদের কি এই ফন্টটা অ্যাভয়েড করতে হবে, মানে এই টাইপের ফন্ট, সেরিফ ফন্টগুলা। ওকে, আমরা সেরিফ আর সানস সেরিফ শিখলাম। এখন আসি যে আমাদের এখানে টেক্সট টুল যেটা আছে সেটার উপর। দেখেন এখানে টেক্সট টুলের মধ্যে যখন আমি ক্লিক করে ধরে রাখি, তখন কি আসছে? হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল, আর ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। একটা একটা করে দেখি কোনটার কি কাজ। হরিজন্টাল টাইপ টুলের কাজ দেখি। আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম, জাস্ট ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর, এখানে যখন ক্লিক করলাম এটা সিলেক্ট করার পর, দেখেন উপরে কি আসছে? প্রথমে অপশন বারে প্রথম যেটা আসছে এটা হচ্ছে ফন্টের নেম, আপনি ফন্ট নেম সিলেক্ট করে দিতে পারেন। দ্বিতীয়ত যেটা আসছে এটা কি? ফন্ট টাইপ বলতে পারেন। সে আমি একটা একাধিক ফন্ট আছে এরকম, যে এখানে দেখেন এখানে যে বোল্ড, ইটালিক, এটা ফন্ট স্টাইল আপনি সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। পরের যে পার্টটা সেটা হচ্ছে কি ফন্ট সাইজ। আমাদের ফন্ট সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপর এখানে দেখেন আরো কিছুই আছে, যে এটা ফন্টটা দেখতে আপনি টাইপ করছেন এটা মানে শার্প হবে বা হবে, এটা আপনি একটা একটা করে ফন্ট ইউজ করলে দেখছি। আমি একটু লিখি, আগে একটু লিখে দেখি কি হয়। এখানে বোল্ড করে দিলাম জাস্ট। শার্প দেওয়া থাকলে এটা হয়, ক্রিস্প দেওয়া থাকলে কি হয় দেখেন একটু। এটাকে একটু কপি করে নিয়ে আসি আগের মতোই। তো আমি একটা শার্প করে দেখি পার্থক্যটা বোঝার জন্য। এটা ক্রিস্প আছে, এরপরটা স্ট্রং করে দিই। এটা স্মুথ। ওকে, এখানে এই যে ফন্টগুলো আমি তিনটার ফন্টস যে বলে এটা মোডে লিখলাম। মোডে লেখার পর কি হচ্ছে, আমার পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে? হচ্ছে যে এজগুলাতে কোথাও স্মুথ হয়ে যাচ্ছে, কোথাও একটুখানি শার্পনেস বেড়ে যাচ্ছে। এটাই শুধুমাত্র পার্থক্য এই এই ফন্টের মোডে যখন আমি ইউজ করব। এরপর হচ্ছে যে জাস্টিফাইড, রাইট জাস্টিফাইড বা লেফট জাস্টিফাইড অ্যালাইনমেন্টটা এখানে। এরপর হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফন্ট কালার, কোন ফন্টটা নির্দিষ্ট যে ফন্টটা আমি সেখানে আমি ফন্টটাকে এখানে লেয়ার আমি সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি এখানে ক্লিক করে। অথবা আমি যেই ফন্টটাকে সিলেক্ট করা থাকবে আমি এটা করব, একটা যেটা সিলেক্ট থাকবে আপনার সেটাই আপনার হচ্ছে কি কালার চেঞ্জ করতে পারছেন আপনি। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আপনি এখানে কিছু বিল্ট ইন ভাবে র‍্যাপ টেক্সট টুল দেওয়া আছে, যে এটা কি আপনি আর্ক হিসেবে ইউজ করবেন, এটা কি আবার ব্যান্ড, কতটুকু ব্যান্ড হবে, কতটুকু হরিজন্টালি ডিস্টর্ট হবে, কতটুকু ভার্টিক্যালি হবে, এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। বা হরিজন্টালি হবে না ভার্টিক্যালি হবে, এটা আপনি কয়টা ওই টেক্সটে র‍্যাপ করবেন কিভাবে, সেটা আপনি এখানে কিছু বিল্ট ইন ভাবে কিছু অপশন পাবেন। যদি এই বিল্ট ইন গুলো ইউজ করা হয় না, নিজের মতো করে কাস্টম করে ইউজ করতে হয়। ওকে, তো আমরা ওইখান থেকে আপনারা ওইগুলো দেখবেন যে ভাই বিল্ট ইন। কালার করার জিনিসটা আরেকবার দেখান, যে ফন্ট যে কালার করলেন, ওই যে একটা ফন্ট ডি কালারটা যে চেঞ্জ করে দিলেন, এটা আরেকবার দেখান। আচ্ছা, এই ফন্ট এটা টোটালটা সিলেক্ট হয়ে গেল। আমি এখানে ডাবল ক্লিক করতে এই যে ফন্টের এখানে লেয়ারটার পার্থক্যটা খেয়াল করেন। কারণ নর্মাল যখন আমার লেয়ার থাকে সেটা কি হয়, একটা থাম্বনেল থাকে লেয়ারটার। তো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলেও কি থাকে, একটা থাম্বনেল থাকে।
যখন আমি একটা শেপ নেই, শেপ আইকনটা খেয়াল করেন কি থাকে, এই যে এখানে একটা রেক্টাঙ্গুলার আইকন থাকে, পয়েন্ট শো করে, তাই না? আর টেক্সটের বেলা কি থাকে, টেক্সট টি টি থাকে। র‍্যাপ করা যখন টেক্সট থাকে এরকম, ওই যে উপরে র‍্যাপ করা, তখন এই যে এরকম আর একটা আইকন থাকে, এর উপর টি লেখা থাকে। তো আমি জাস্ট টি, আমি এখানে একটা ফন্ট নিয়ে বলবো, যখন টি তে ক্লিক করব তখন কি হচ্ছে, এই কালারটা চেঞ্জ, কালার মানে পুরোটা ব্লক হয়ে গেল, মানে কি পুরোটা সিলেক্ট হলো। আমি কতটুকু সিলেক্ট করবো এটা আমি এইভাবে মাউস দিয়ে কন্ট্রোল করতে পারি, অথবা আমি শিফট ধরে এখানে যে অ্যারো অ্যারো আছে কিবোর্ডের, রাইট সাইডে অ্যারো দিলে রাইট যাবে, লেফট সাইডে দিলে লেফট হবে। বা আমি সরাসরি, যেহেতু আমার কাজের সুবিধাতে মাউস দিয়ে আমি এখানে একটা টেক্সট, একটা ফন্টও সিলেক্ট করতে পারি। আমি এখন আমার যে ফন্টটা সিলেক্টেড, আমি এখানে এই অপশনগুলো যেটাই অ্যাপ্লাই করি সেটার উপরই তো চেঞ্জ হবে, তাই না? আমি এখন এই ফন্টটা সিলেক্ট করা আছে, তার মানে কি চেঞ্জটা যেটাই হবে এই ফন্টের উপরই তো হবে, অন্য কোনো ফন্টের উপর তার হবে না। তো আমি যখন এইখানে এই ফন্টের উপর আমি কালার যদি চেঞ্জ করি, আমার এই ফন্টের কালারটাই চেঞ্জ হবে, অন্য কোনো ফন্টের কালার চেঞ্জ হবে না। যেটা সিলেক্ট করা থাকবে সেটার কালারই চেঞ্জ হবে। বুঝছেন এবার? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো এই ছিল আমাদের এই যে ফন্টের অপশন বার, যে একটা ফন্টের কি কি অপশন থাকে। এছাড়াও আরো কিছু অপশন আছে 3D থাকে, যেটা সিএসসি ভার্সন, সিএস6 নরমালটাতে নাই, এক্সটেন্ডেড ভার্সনে আছে। ওকে, আর এখানে আছে আমার কি, যে টেক্সট প্যালেট, যেটা একটা আছে, টেক্সট প্যালেট একটা অপশন আছে। ওকে, টেক্সট প্যালেট কি জিনিস এটা পরে দেখবো, আগে দেখি যে আমার টেক্সট টুল এখানে কি কি দেওয়া আছে। টেক্সট টুলে, টেক্সট টুল আমার একটা হচ্ছে কি, দেখেন আমি যখন এখান থেকে লেখা শুরু করলাম, আমি যে লরেম ইপসন থেকে আমি টেক্সট কিছু নিয়ে আসি, লরেম ইপসন, লরেম ইপসন থেকে আমি কিছু, আমি এই উপরে এটা যেটা আছে ওইটা নিয়ে আসি। তো আমি যদি এখানে এটা আমি পেস্ট করি, দেখেন কি হয়, কি হচ্ছে, একদম লাইন ধরে আমার, আমার লাইন যত বড় সেই দিক দিয়ে চলে গেল, এদিক থেকে দূর দূরান্তে। যখন ক্লিক করে শুরু করলাম লেখা, জাস্ট আমি এখানে ক্লিক করে আমি লেখা শুরু করলাম, চলে গেল ওইদিকে। সেক্ষেত্রে কি হলো, আমি কি নির্দিষ্ট কোনো জায়গা জুড়ে লিখতে পারলাম না, তাই না? আমি চাচ্ছি যে এই পেজের মধ্যে লেখা থাক, তখন কি এই পেজের ভিতরে হলো না, আমার লেখা এদিক থেকে চলে গেল। আমি লেখার ভিতরে আনার জন্য কি করবো, ফন্ট সাইজ ছোট করে দিব, বা এখানে এন্টার দিয়ে নিচে নিচে নামাবো। কয়টা লাইন আমি নামাবো এন্টার দিয়ে দিই, এটা সময় সাপেক্ষ ব্যাপার না? কারণ যদি আপনার দরকার পড়ে যে এন্টার দিয়ে নামানোর জন্য, তখন আপনি এন্টার দিয়ে নামাতে পারেন। এছাড়া একটা কাজ করতে পারেন, যে আপনি যদি ক্লিক করে জাস্ট এখানে ড্র্যাগ করেন, জাস্ট এই ফন্টটা সিলেক্ট করা থাকা অবস্থায় ক্লিক করে ধরে রেখে আপনি জাস্ট এখানে ড্র্যাগ করেন, এতটুকু এরিয়া আমি দেখাই দিলাম। এখন আমি যদি পেস্ট করি কি হয় দেখেন, এই এরিয়ার ভিতরে আমার লেখা হচ্ছে, এই এরিয়ার ভিতরে আমার লেখা হচ্ছে। আমি এই এরিয়াটা একটু বাড়াই দিতে পারি চাইলে, এভাবে যে আমাদের ট্রান্সফর্ম টুলের মতোই বাড়াই দিতে পারি। ওকে, এটা আর জিনিসটা একটু আরেকবার দেখান যে কিভাবে জিনিসটা মানে একটা ইয়ার মধ্যে নিয়ে আসলেন। জাস্ট আমি যখন এটা ক্লিক করা থাকে, নর্মাল ক্লিক করে আমি যখন স্টার্ট করি লেখা, আমি এটা পেস্ট করে দিলাম, এটা কি একদম আনলিমিটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি কি করি, যে আমি এখানে ক্লিক করে ধরে রেখে জাস্ট একটা ড্র্যাগ করি, ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করব। ওকে, ধরে রেখে ড্র্যাগ করলাম, আমি এতটুকু এরিয়া দেখাই দিলাম যে আমার এতটুকুর ভিতরেই লেখা থাকবে। তখন যদি আমি এটা পেস্ট করি কি হচ্ছে, যে এতটুকুর ভিতরেই লেখা থাকছে। তো আমি এখন এটা কন্ট্রোল এ যদি দিয়ে দিলে আমার কি হচ্ছে, সব লেখা সিলেক্ট হচ্ছে কন্ট্রোল এ দেওয়ার পর। তো আমরা জানি কন্ট্রোল অল এ মানে কি, অল সিলেক্ট অল। আমি ফন্ট সাইজ ছোট বড় করে দিয়ে আমি যাই করি এর ভিতরেই থাকছে, ফন্ট এর বাইরে যাচ্ছে না। এখন আমি যদি চাই যে এডিট করবো এটা, তখন আমি এখানে কি করতে পারি, এই এরিয়া ধরে আমি এটা, এই যে নর্মাল ট্রান্সফর্ম যেভাবে করি আমরা, ট্রান্সফর্ম টুল দিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম যেভাবে করি, এইভাবে আমরা এটা বাড়ায় কমায় নিতে পারি। So আমার এটা এরকম স্কোয়ার দরকার না, আমি জাস্ট এতটুকু একটা লাইন দরকার।
এতটুকু রাখলাম, এতটুকুর ভিতরে আছে। এখন দেখেন আমার কি এখানে সব টেক্সট কি আমার ভিজিবল হচ্ছে? এটা সমস্যাটা খেয়াল করেন, সব টেক্সট কিন্তু আমার ভিজিবল না। দেখেন এর নিচে যখন যাই সবগুলো টেক্সট কিন্তু আসে নাই। আমি যে কারণ হচ্ছে আমার ফন্টের সাইজ এতটুকু, এতটুকু আমার ফন্টের জায়গা দরকার। এখন আমি যদি একে জায়গা দিই এতটুকু, সবগুলোকে কি আমি দেখতে পাবো? দেখতে পাবো না, কিছু অংশ হিডেন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে ফন্ট সাইজ ঠিকঠাক করে এরপর এটার ভিতর জায়গা করতে হবে, ওই তো। বা আমাকে ফন্টের জায়গা জায়গা যতটুকু লাগে ততটুকু আমাকে জায়গা নিয়ে নিতে হবে, এটা প্রয়োজন অনুসারে যেটা যখন যেটা লাগে। ওকে, এটা দেখলাম হচ্ছে আমরা কি এই যে এভাবে হরিজন্টালি লিখলো, হরিজন্টাল টাইপ টুল দিয়ে হরিজন্টালি লিখলো। এখন আমার দরকার পড়তে পারে যে আমার লেখাগুলা এরকম হরিজন্টালি না হয় লম্বা লম্বি ভাবে হবে। তো আমি কি করতে পারি, যে এখানে ভার্টিক্যাল টাইপ টুল আছে, ভার্টিক্যাল টাইপ টুলটা দিয়ে লিখে দেখি কেমন হয়। যদি লেখা শুরু করি কি হচ্ছে, একটা একটা নিচে 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 লেখা শুরু হয়েছে, দেখেন লেখা শুরু হয়েছে এরকম ভাবে। তো আমি এভাবে না দিয়ে আমি এখানে একটু জায়গা নিয়ে নিলাম, কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর কি হচ্ছে এভাবে এভাবে একটা 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 নিচে নিচে করে শুরু হয়েছে। এই যে লরেম এতটুকু লেখা হয়েছে, লরেম এই যে এতটুকু হচ্ছে ইপসাম, মানে কি একদম এটা যেরকম হরিজন্টালি লেখা হচ্ছে, এটা কি হচ্ছে সরাসরি নিচে নিচে, একটা হচ্ছে হরিজন্টালি, একটা হচ্ছে কি ভার্টিক্যালি। প্রয়োজন অনুসারে আমরা আমাদের যদি হরিজন্টালি লেখা লাগে হরিজন্টালি লিখবো, আর ভার্টিক্যালি লেখা দরকার পড়লে আমরা ভার্টিক্যালি লেখা হতে পারে। যেমন এই যে এখানে কি লেখা আছে, পেজ ওয়েন, একটু পড়তে একটু সমস্যা, তারপর ওইটাই আর্টিস্টিক কোনো কিছু দরকার লাগলে আমাদের লাগতেই পারে দরকার। ওকে, এটা একটা ছিল হরিজন্টালি, একটা ভার্টিক্যালি দেখলাম। এখন এরপরে দেখেন আর দুটো অপশন আছে, এটা কি এই নাম কি হরিজন্টাল টাইপ মাস্ক টুল, আর একটা কি হরিজন্টাল ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। এই এটা একটা মজার জিনিস, যদিও কোনো একটা ততটা কাজের না। ওকে, এটা আমি উপরের ফোনটা ডিলিট করে দিই। So, আমি এখানে যখন আমি এটা সিলেক্ট করি কি অবস্থা দেখেন, আমি লেখা শুরু করব যখন আমি জাস্ট এখানে ক্লিক করলে কি হচ্ছে, পুরোটা স্ক্রিন গোলাপি হয়ে গেছে। যাই হোক, যা হওয়ার হোক, আমি লেখা শুরু করি তাহলে। So, আমি এখান থেকে লিখবো যে ফন্ট সাইজটা একটু বাড়াই নেই। আচ্ছা দেখেন এখানে 72 পর্যন্ত দেওয়া আছে না ফন্ট সাইজ, এরপরে নিচে স্ক্রোল করলে কিন্তু আর যাচ্ছে না। আপনি কিন্তু চাইলে এখানে ভ্যালুটা আপনি আপনার মতো দিয়ে দিতে পারেন, বা মাউসে স্ক্রোল করলে এটা বড় হয়। ওকে, যেটা হওয়ার হলো, এখন দেখেন এখানে কি হয়েছে, আমি গোলাপি হলো লেখার সময়, লেখার পরে এই জায়গাটা কি ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। ওকে, এটা দেখা যাচ্ছে যে যেমন দেখা যাচ্ছে যাচ্ছে। তো আমি জাস্ট এটা নিয়ে যদি ক্লিক করি কি অবস্থা হয় দেখেন, কি হয়েছে এখানে, এখানে কি আর আমার কোনো ফন্ট আছে? এখানে আমার আর কোনো ফন্ট নাই। এখানে কি হয়েছে দেখেন, একটা সিলেকশন তৈরি হয়ে গেছে, সিলেকশন তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে কালার দিয়ে এখন কি করতে পারি, ওই যে অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিয়ে ফিল করতে পারি, অথবা কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করতে পারি, অথবা আমি যে গ্রেডিয়েন্ট টুল আছে আমার, যেটা গত ক্লাসে দেখলাম, গত ক্লাসে গ্রেডিয়েন্ট টুল দিয়ে কি করতে পারি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। অথবা কি করতে পারি, যে আমি একটা ইমেজ নিয়ে আসি, এটাই নি, না এটা ট্রাম্প নিয়ে আছে এখানে, এটা নি। এটা একটা আগে নিয়ে নিলাম, নিয়ে এটা হাইড করে রাখি, পরে আমি লিখি আবার এই টুলটা দিয়ে। যেহেতু এমন একটা ইমেজ নিয়ে আসছি, আমার ওটা ডিসিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন লিখলাম, লেখার পর কি হচ্ছে, এখানে আমার সিলেকশন তৈরি হয়ে গেছে।
সিলেকশন তৈরি হয়ে গেছে। আমি যদি এখন এটা কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দিলে কি হচ্ছে, এই সিলেকশন অনুসারে এটা কি হচ্ছে, কেটে গেছে নিচের ইমেজ থেকে। কিন্তু এখন যদি আমি বলি যে এটা এডিট করেন, আর কি কোনো অপশন আছে এডিট করার? এটা আর এডিটেবল না। এই টেক্সট যা হয়ে গেছে, এটা একটা রাস্টার গ্রাফিক তৈরি হয়ে গেছে, রাস্টার, এটা একটা ইমেজ পার্ট। এখন এটা কি, এটা একটা রাস্টার গ্রাফিক হয়ে গেছে। ওকে, বুঝতে পারছেন এটা? আমি এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাইলে বুঝতে পারবেন। হ্যাঁ, এডিট আরেকটা টাইম হ্যালো, হ্যাঁ ভাই তাহলে আরেকটা টাইম। তো আমরা এই যে এই টেক্সট টুল যেটা আছে, যে টেক্সট মাস্ক টুল, যেটা হরিজন্টাল টেক্সট মাস্ক টুল, যেটা এটাতে যখন আমরা লিখি, এটা লেখাটা আসলে কি সরাসরি কোনো টেক্সট না, এটা কি জাস্ট একটা সিলেকশন ক্রিয়েট করে, কোনো ফন্ট ক্রিয়েট করে না, জাস্ট আমার এখানে একটা সিলেকশন ক্রিয়েট করে। তো এই সিলেকশনটা তো আর এডিটেবল না। আমরা যে নর্মাল সিলেকশন টুল দিয়ে যদি আমরা এই সিলেকশন করে আমরা টেক্সট বানাইতে চাইতাম, আমাদের কত সময় লাগতো চিন্তা করেন। বা পেন টুল দিয়ে করতেও আমাদের একটু সময় লাগতো সিলেকশন তৈরি করতে টেক্সটের আকারে, তাই না? আমরা সিলেকশন টুল দিয়ে যদি আমরা বলি যে এই এস এর শেপটা তৈরি করেন বা এর শেপটা তৈরি করেন, অলমোস্ট ইম্পসিবল। এরপর যদি পেন টুল দিয়ে বললে পেন টুল দিয়ে করা যাবে, কিন্তু একটু সময় তো লাগবে নাকি? এত সময় দরকার কি, কিন্তু আমাদের এত সময় নষ্ট করার তো দরকার নাই। এখানে একটা টুল দেওয়াই আছে, যেটা হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এটাতে জাস্ট আমি লিখলাম যে, এটা লিখলাম আর কি, জাস্ট এক্সাম্পল হিসেবে। তো লিখলে কি হলো, আমার এই টেক্সট অনুসারে কি হচ্ছে, এখানে একটা সিলেকশন তৈরি হয়েছে। এই সিলেকশনটা কি মূলত কি কি কাজে আসে? আমরা তো জানি যে একটা সিলেকশনের মধ্যে কি কি করতে পারি আমরা। এই ইমেজের মধ্যে যা যা এডিট করা যায়, এই সিলেকশনটার মধ্যে তা তা এডিট করা যায়। তো এই ইমেজটার, একটা ইমেজের মধ্যে আমরা কি করতে পারি, যে কালার কালার ফিল করতে পারি। যেমন আমার এখানে ফরগ্রাউন্ড কালার কি আছে, ব্লু আছে, তো আমি এখানে কি অল্টার ব্যাকস্পেস দিয়ে ব্লু দিয়ে এটা ফিল করতে পারি কালারটা। অথবা কি করতে পারি, যে আমাদের গ্রেডিয়েন্ট টুল যেটা বলছিলাম, যে রাস্টার গ্রাফিকের মধ্যে অ্যাপ্লাই করা যায়, ইমেজের মধ্যে অ্যাপ্লাই করা যায়, বা সিলেকশনে অ্যাপ্লাই করা যায়, সেটা অ্যাপ্লাই করতে পারি। এরপর আর কি করা যায়, সিলেকশন দিয়ে কোনো জায়গা থেকে ইমেজ থেকে কেটে আনতে পারি না এই সিলেকশন অনুসারে। যে আমি এখন কি এই যে ইমেজ থেকে আমি কেটে আনবো, সিলেকশন টুলটা ধরা অবস্থায় দেখেন আমি এটা কি হচ্ছে, এটা মুভ করতে পারতেছি আমি। তো আমি এখানে জাস্ট এখান থেকে ধরে আনলাম আর কি। এখানে আনার পর আমি কি করতে পারি, যে এই ইমেজ থেকে আমি এই অংশটা কেটে নিতে পারি না? কন্ট্রোল জে যদি দেই, কন্ট্রোল জে দিলে কি হচ্ছে, এই ইমেজটা এখান থেকে এই অনুসারে কেটে নিল, কেটে নেয় নাই মানে কপি হয়ে গেল এই অনুসারে। আমি যদি আইটা অন করি, কি হচ্ছে, ওই ইমেজ থেকে আমার একটা অংশ কেটে নিল না সিলেকশন থেকে। কারণ সিলেকশন টুল দিয়ে আপনি সিলেকশনটা কিভাবে ইউজ করবেন, এটা আপনার আপনার ব্যাপার। আপনি কি কাজে ইউজ করবেন সিলেকশনটাকে, সিলেকশনটা কি কাজে ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। এখন আমি জাস্ট দেখানোর জন্য, মানে একটা এক্সাম্পল দেখানোর জন্য, আমি ওই আমেরিকান একটা ফ্ল্যাগ থেকে আমেরিকাটা কেটে আনছি, এতটুকু অংশ কেটে আনছি। এখন আপনি আপনার পছন্দ মতো আপনার দরকার অনুসারে এটা, যখন যে দরকার পড়বে সেই অনুসারে আপনি আনতে পারেন। আপনি যখন একটা টাইপোগ্রাফি তৈরি করবেন, তখন আপনাকে এরকম লাগতেই পারে, এরকম তৈরি করে লাগতে পারে না? টেক্সটের মধ্যে সরাসরি আপনি এইভাবে কালারটা সরাসরি অ্যাপ্লাই করতে পারেন না, পারেন আরেকভাবে পারেন। সেটা কিভাবে পারেন, যে আমরা আগে প্রথম প্রথম যেভাবে দেখাইছিলাম, যে আমরা ওই যে টিভিং হ্যাঁ এটা ইউজ করে আমরা ইউজ করতে পারি। যেটা এখন আমি একটু মুভ করলে এই যেভাবে মুভ করে আরেকভাবে করতে পারি, আরেকভাবে করতে পারি। আমরা ওই সরাসরি এই ইমেজটার মধ্যেও করতে পারি। ওকে, তো আমরা দেখলাম যে এই ওই হরিজন্টাল যেটা, ভার্টিক্যাল যেটা আছে, ভার্টিক্যালটাও সেম, যে জাস্ট ভার্টিক্যালি লিখবে।
বেশি বড় হয়ে গেছে আর কি, আমি একটু ছোট করে লিখি, ফন্ট সাইজটা একটু ছোট করে লিখি। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। ফন্ট সাইজ 90 করে দিই বা 73 করে দিই। ওই একই আমাদের কাজ ঘুরে ফিরে একই হচ্ছে। কি কাজ হচ্ছে? জাস্ট আগের বার হচ্ছিল হরিজন্টালি, এখন হচ্ছে ভার্টিক্যালি। ওকে, বুঝতে পারলাম এতটুকু। ওকে, আমরা দেখলাম যে এতটুকু সিলেকশন তৈরি হলো, ফন্টও কিভাবে কিভাবে লিখতে হয় এটা দেখে ফেললাম। এখন আসি যে আমরা ফন্টটাকে কাস্টমাইজ কিভাবে করব। এখন আমি একটা ফন্ট লেখা শুরু করলাম, যে আমি লরেন্স থেকে একটা কিছু নিয়ে আসি। আবার না, এখানে তো আসি কপি করা, আমার এটা কপি করা আছে। তো আমি এটাকে আবার, এটা তো কি আছে, একটা প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ টেক্সটটাকে আমার আমার এটা কি এখন কোন দিকে আছে? বাম দিকে আছে। এখানে কি লেফট লেফট জাস্টিফাইড করা আছে, এটা লেফট অ্যালাইনমেন্ট করা আছে। এটা আমি চাচ্ছি যে না, এই দিক এই পাশে থাকবে, বাম দিকে থাকবে। সরি, ভুল হয়েছে, আপনাদের স্ক্রিনে যেটা হোক আমি দেখাচ্ছি। ডান বামে একটা প্যাচ লাগাই দিচ্ছি আমি। আমি ফার্স্ট একটা ওয়ার্ড দিয়ে দেখাই। একটা ওয়ার্ড দিলে বোঝা যাবে। আচ্ছা লিখি, এত একটা সিলেকশন নিলাম, লিখলাম যে এতটুকু লিখলাম, দুটো ওয়ার্ড। এখন এটা আছে কি, এই পুরো সিলেকশনের কোন দিকে আছে? বাম দিকে আছে। বাম দিকে আছে, হ্যাঁ। তো এখন এটা কি লেফট জাস্টিফাইড আছে, তো আমি চাচ্ছি এটা না ডান দিকে থাক। ডান দিকে দিলে কি হয়, ডান দিক থেকে শুরু হবে। সেন্টারে থাকলে সেন্টার দিতে চাইলে সেন্টারে থাকবে। এটা তো আমরা ওই যে এমএস ওয়ার্ডে দেখছি, তাই না? এমএস ওয়ার্ডে দেখছেন না সবাই এই জাস্টিফাইড অপশনটা? হ্যাঁ ভাই দেখছি। এখন আমরা যদি একাধিক টেক্সট মানে যে একটা প্যারাগ্রাফ নিয়ে দেখি, তখন উইন্ডো মেনুতে গিয়ে কি প্যারাগ্রাফ অপশনটা আছে, এই যে প্যারাগ্রাফ একটা অপশন আছে। প্যারাগ্রাফে যদি সিলেক্ট করি, উইন্ডো মেনুতে কি প্যারাগ্রাফ, তাহলে আমাদের যে প্যারাগ্রাফের একটা প্যানেল আসলো। প্যারাগ্রাফ প্যানেল পাইলাম। এখানে আমি প্যারাগ্রাফ যদি লিখতে চাই, এটাকে ইয়া করব, কাস্টমাইজ করব, তখন কি যে প্যারাগ্রাফ প্যানেল হওয়ার পরে যে এখানে অপশন আছে বিভিন্ন, যে আরো কিছু অপশন আছে, মানে এখানে তো তিনটা আছে, অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যান্ড সেন্টার অ্যালাইন। এছাড়াও আর কিছু অপশন আছে যে আমি চাচ্ছি যে দুই দিকে সমান থাকবে, শুধুমাত্র নিচের যে লাস্ট লাইনটা আছে সেই লাইনে রাইট সাইডে শেষ হবে বা লেফট সাইডে শেষ হবে। তো এই যে লেফট সাইডে শেষ হতে চাইলে এখানে, রাইট সাইডে শেষ হতে চাইলে এখানে, চাচ্ছি যে না সেন্টারে শেষ হবে, আমি লাইনটাকে ছোট করে দিই আর একটু, এর নিচে যা আছে সব ডিলিট হয়ে যাবে। তো আমি এতটুকু কপি করে নিই তাহলে হবে। তো আমি এতটুকু লিখলাম, এতটুকু লেখা আছে আমার, টোটাল লেখা এতটুকু। এর মধ্যে আমি এটাকে এদিকে দিলে কি হয় দেখেন, দুই দিকে সমান আছে পুরো লাইন। এতটুকু দেখেন, এটা প্রথমটা দেখেন, লেফট লেফট লাইন যখন করি কি হচ্ছে, সব লেখা লেফট সাইড থেকে শুরু হচ্ছে একদম প্রত্যেকটা লাইন। রাইট সাইডে এটা সমান করার জন্য, মানে এইটা লেফট রাখার জন্য যা যা করার দরকার, রাইট সাইডে এটা করছে, রাইট সাইডে এটা ফাঁকা রেখে নিতেছে, তাই না? আবার এই যে সেন্টার যেটা আছে, সবগুলো ইমেজ সেন্টার রাখার জন্য যা যা করা দরকার সব করে এই দুই পাশ দিয়ে জায়গা ছেড়ে দিতেছে বা কোথাও স্পেসিং বাড়ায় দিতেছে। আবার এটা হচ্ছে কি, এই যে রাইট সাইডে নেওয়ার জন্য যা যা করা দরকার সব করে সবগুলো টেক্সটে এই পাশটা রাইট সাইডটা ঠিক রাখছে, সমান রাখছে। আর বাকি সাইডটা কি করছে দেখেন, এদিকে অ্যাডজাস্ট করে নিতেছে, স্পেসিং অ্যাড করে। এখন দরকার পড়তে পারে যে আমার দুই সাইডে সমান থাকবে, নিচের জাস্ট লাস্ট লাইন যেটা আছে সেই লাইনটা আমার লেফট সাইড থাকবে, ঠিক আছে, লেফট সাইড থেকে শেষ হবে। তো পুরোটা দেখেন দুই পাশ সমান আছে, শুধুমাত্র লাস্ট লাইনটা হচ্ছে। এর জন্য কি হচ্ছে সমস্যাটা দেখেন, এই দেখেন কোথাও এত বড় একটা স্পেস, কোথাও স্পেসের ভ্যালুটা কম, কোথাও বেশি, এরকম একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে। আর দেখেন এটা যদি চাই যে না শুধুমাত্র মাঝখানে থাকবে এটা,
এটা মাঝখানে লাইনটা মানে লাস্ট লাইনটা মাঝখানে অ্যালাইন থাকবে। তখন কি হচ্ছে দেখেন দুই পাশ দিয়ে সমান থাকছে, ওই আগের মতো স্পেস উল্টাপাল্টা কোথাও বেশি কোথাও কম অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, দুই পাশ দিয়ে স্পেস কমায় নিচ্ছে। এটা তো একই জিনিস রাইট সাইডে আসবে জাস্ট। আর এটা দিলে কি হচ্ছে আমারটা এই চারপাশ সমান রাখার জন্য মাঝখানে যত স্পেস দরকার সব স্পেস দিয়ে এটা সমান করে দিতেছি জাস্ট। বুঝতে পারলাম? ওকে, জাস্টিফাই অপশনটা এটা বুঝবেন নিজেরাই। এখন আসি আমরা হচ্ছে ক্যারেক্টার প্যালেটে। ক্যারেক্টার প্যালেটে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, যে এই যে এখানে একটা আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করলে এই যে এখানে একটা ক্যারেক্টার প্যালেট অপশন চলে আসে, অথবা এই যে উইন্ডো মেনু থেকে আমরা যদি এই যে ক্যারেক্টার অপশনটা মার্ক করে দিই, দিলে আমাদের এখানে ক্যারেক্টার প্যালেট চলে আসবে। ক্যারেক্টার প্যালেটে দেখেন না কিছু অপশন আছে, এটা সেগুলোর মধ্যে কিছু কিছু অপশন আপনারা একটু আগেই দেখছেন। যে প্রথম অপশনটা কি আছে, ফন্ট নেম, এটা এখানে আছে। এরপর অপশনটা কি আছে, বোল্ড, ইটালিক্স, ফন্ট স্টাইল যেটা আছে সেটা এখানেও আছে। ফন্ট সাইজ যেটা আছে সেটাও এখানে পাবেন। এরপরের অংশগুলা এখানে নাই, তাই তো? তো এখন আসি যে এটার কাজগুলা কি, পরের অপশনগুলা। প্রথম যে অপশনটা আছে, প্রথম নামটা, এটার নামটা এর উপর মাউস রাখলে দেখেন কি আছে, সেট লিডিং। তার মানে কি প্রথম এটার নাম হচ্ছে কি লিডিং। এই লিডিং ভ্যালুটা কি কাজে লাগে এটা দেখি। আমি জাস্ট একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফে কয়টা লাইন আছে, এখানে কয়টা লাইন ভিজিবল আছে আপনার কাছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা লাইন, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই লাইনের যে মাঝখানে একটা থেকে একটা ডিস্টেন্স, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড কাজ করার সময় কি আমরা স্পেসিংটা যেরকম ঠিক রাখতে পারি, স্পেসিং ভ্যালু দেন আমরা, যে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে দেখি, যে আমরা কিছু লেখার সময় যে আমরা এখানে টেক্সটের লাইনের যে এখান থেকে আমরা স্পেসিং ঠিক করি না, স্পেসিং ভ্যালু প্রত্যেকটা লাইনে, যে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কত কত হবে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওকে, এখানে যে স্পেসিং ভ্যালুটা, জিনাতে আসে না আজকে, যে স্পেসিং ভ্যালুটা কি এখানে আমরা ফটোশপের মধ্যে কি বলি, লিডিং। তো এই লিডিং ভ্যালুটা সাধারণত কত কেমন থাকে, একটা মানে সাধারণত কত থাকে, যে নরমালি যেটা থাকে সেটা হচ্ছে কি, যে ফন্ট সাইজ যা আছে এখানে, ফন্ট সাইজ এখানে 72 দেওয়া, ওকে। আমি এখানে 50 করে দেই, ক্যালকুলেশনে সুবিধা হবে। ফন্ট সাইজ যা আছে তার 1.5 গুণ হবে হচ্ছে আমার লিডিং ভ্যালু, নরমালি একদম স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা ডিফল্ট ভাবে যেটা থাকে, মানে নরমালি একটা ফন্টের যেটা থাকে আর কি, একটা ফন্ট থেকে একটা কতটুকু হওয়া উচিত। এখন টাইপোগ্রাফির দরকারে বা কোন একটা কাজের দরকারে আমাকে এটা বাড়াইতে কমাইতে হইতে পারে, কিন্তু নরমালি কি কি করতে পারে, থাকে কত, যে একটা টেক্সটের লিডিং ভ্যালুটা থাকে হচ্ছে এই ফন্ট সাইজ যা আছে তার 1.5 গুণ। ফন্ট সাইজ এখন যদি আমার 50 থাকে, তাহলে এখানে লিডিং ভ্যালু কত আছে বলতে পারবেন? 150। 150। 1.5 গুণ, 1.5 গুণ। তোমার কাছে সরি, 75। হ্যাঁ, আমার এখানে লিডিং ভ্যালু আছে হচ্ছে 75। অটো, এখানে অটো দেওয়া, এখানে অটো দেওয়া থাকলে কি হচ্ছে, অটোমেটিক লিডিং ভ্যালুটা 75 ধরে নিছে। আমি এখানে লিডিং ভ্যালু 75 দিলে দেখেন কি হয়, সেমই আছে নাকি, না চেঞ্জ হয়েছে? কি হলো? আচ্ছা, আমি এটা ওকে, লিডিং ভ্যালু অটো দেওয়াতে তো কি, অটো দেওয়াতে যেটা থাকছে আমার 75 দেওয়াতেও সেম থাকছে, কারণ কি আমার অটো ভ্যালুটাই তো হচ্ছে আমার, নাকি একটু চেঞ্জ হচ্ছে। স্ট্যান্ডার্ড হচ্ছে আমার 1.5 গুণ,
75 যেটা দিই সেটা অটোমেটিক একটা ভ্যালু দেওয়া আছে। এই যে দেখেন আমি 75 দিলেও এখানে যে লিডিং ভ্যালুটা চেঞ্জ হয়েছে, কি হচ্ছে এই 1.5 গুণ দেওয়ার কারণে কোন জায়গায় কোনো একটা অংশের সাথে লেগে যাচ্ছে না, স্পেসিংটা ঠিকঠাক থাকতেছে। মানে আমার লিডিং ভ্যালুটা সবসময় 1.5 গুণ থাকতে হবে, কিন্তু অটোমেটিক ভাবে আপনি চাইলে লিডিং ভ্যালুটা দেওয়া থাকতে পারে। লিডিং ভ্যালু অটোমেটিক একটু বেশি দেওয়া আছে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ভাবে যদি আমরা বলি লিডিং ভ্যালু হবে কি ফন্ট সাইজের 1.5 গুণ হতে হবে। 1.5 দিয়ে গুণ করবেন এই যে ফন্ট সাইজকে, তখন আপনার এই লিডিং ভ্যালুটা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার আপনার এখন যদি দরকার হয় যে আমার এই ফন্ট সাইজ দুটো লাইন চাই আমি একটু বাড়াইতে, লাইনের স্পেসিং একটু বাড়াইতে, তখন আমি কি করবো, আমি এটা সিলেক্ট করলাম পুরোটা A to Z, পুরো যতগুলো লাইন আমি লাইনের ডিসটেন্স আমি চেঞ্জ করতে চাই। ফন্ট সাইজটা কমাই দিলে কি হচ্ছে, লিডিংটা দেখেন ভিতরে ঢুকে যাচ্ছে। কারণ কি আমার ফন্ট সাইজ থাকতে হবে 1.5 গুণ। 1.5 গুণ মানে কি, অবশ্যই যে ফন্ট সাইজ যদি আমার এখানে কত 50 দিই, 50 দিলে ও ও ওয়েট, একটা জিনিস ভুল হয়েছে। আমার এখানে ফন্ট সাইজ 72 ছিল, আমি 75 দিয়ে ট্রাই করছি, এই কারণে একটু আগে কোনো চেঞ্জ দেখতে পাইনি। 50 করে দিয়ে আমি এখন যদি 75 করি, দেখেন এটা কোনো চেঞ্জ হওয়ার কথা না। নাকি হয়েছে চেঞ্জ? অটো দিয়ে দেখি তো এবার। না, চেঞ্জ হয়েছে, একটুখানি চেঞ্জ হবে। ওকে, আপনি স্পেসিংটা এখান থেকে আপনি যে 72 পর্যন্ত ভ্যালু দেওয়া আছে এখানে, এছাড়া আপনি চাইলে যে এখান থেকে আপনি ভ্যালু আপনার পছন্দ মতো ভ্যালু দিয়ে আপনি স্পেসিংটা কন্ট্রোল করতে পারেন, কতটুকু দূরে দূরে থাকবে আপনার একটা লাইন থেকে একটা লাইনের ডিসটেন্স। ওকে, তার মানে লিডিং ভ্যালুর কাজ হচ্ছে আমার কি মাঝখানে এই যে স্পেসিংটার ডিসটেন্স, মানে স্পেসিংটা ইয়ে করা দুইটা লাইনের স্পেসিং। আরেকটা জিনিস খেয়াল করেন, আমার এখানে টেক্সট সিলেক্ট করতে হবে। আমি যদি একটা ক্লিক করি এখানে কি হয়, কার্সরটা এখানে আসে, তাই তো? আমি যদি দুটা ক্লিক করি দেখেন কি হয়, একটা ওয়ার্ড সিলেক্ট হয়। তিনটা ক্লিক করলে কি হয় দেখেন, একটা লাইন পুরো সিলেক্ট হয়। চারটা ক্লিক করে দেখি, পুরো টেক্সটে যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়। এই জিনিসটা খেয়াল করেন, আপনি এটা যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে যে কোনো জায়গায় পাবেন। এই যে এখানে যদি একটা ক্লিক করেন, দুইটা ক্লিক করেন, ওয়ার্ড সিলেক্ট হবে। তিনটা ক্লিক করলে এখানে মানে শুধুমাত্র এই সফটওয়্যারটার ক্ষেত্রে, যে এমএস এর ক্ষেত্রে, আচ্ছা দেখি একটু ট্রাই করে দেখি। তিনটা ক্লিক পর্যন্তই লিমিটেড, মানে টোটালটা সিলেক্ট করে নেয়। কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটরে মানে চারটা করা যায়, ইনডিজাইনে করা যায় পাঁচটা স্টেপ পর্যন্ত আগানো যায়। মানে ইনডিজাইনে আপনি যখন 4 নম্বর ক্লিক করবেন, এখানে জাস্ট একটা সেন্টেন্স সিলেক্ট হবে। তো আমি জাস্ট এখানে যে একটা ক্লিক, দুটা ক্লিক করি, ডাবল ক্লিক করি মাউস দিয়ে, ডাবল ক্লিক করলে এখানে একটা ওয়ার্ড সিলেক্ট হচ্ছে। তিনটা ক্লিক করলে কি হচ্ছে, সেন্টেন্স। চারটা ক্লিক করলে পুরো টেক্সট যা আছে সব সিলেক্ট হচ্ছে। ইনডিজাইনের ক্ষেত্রে চারটা ক্লিক করলে শুধুমাত্র একটা সেন্টেন্স হবে। 5 নম্বর ক্লিকের ক্ষেত্রে এই সেম কাজটা হবে, মানে এই যে এই কাজটা হবে। ওকে, তো আমার এটা ছিল হচ্ছে লিডিং ভ্যালু। লিডিং ভ্যালুর কাজ কি হচ্ছে, আমার এই সেন্টেন্স দিয়ে একটা সেন্টেন্স থেকে, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিসটেন্সটা নিয়ন্ত্রণ করা। দেখেন আমি যে এখন লিডিং ভ্যালুটা চেঞ্জ করি কি হয়, কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ কি আমার সিলেক্ট করা নাই কোনটার লিডিং ভ্যালু আমি চেঞ্জ করব। আমি যখন সিলেক্ট করে নিব সব, বা যে যে লাইন আমি সিলেক্ট করে নেবো, জাস্ট আমি চাই যে এই দুটো লাইন সিলেক্ট সমস্যা ইয়ে হোক, তখন আমার এটা সিলেক্ট করে দেখাই দিতে হবে যে কতটুকু আমি করবো। এটা নর্মালি অটো রাখাই ভালো, অটো নিয়ে কাজ করেন। পরবর্তী দরকার লাগলে আপনারা 1.5 গুণ নিয়ে কাজ করবেন। কাজ করার সময় টেক্সট যখন লিখবেন, তখন কি স্পেসিংটা একটু কমে যায়, স্পেস একটু বেড়ে যায়। যে পরের ভ্যালুটার কাজ কি দেখেন, পরেরটার নাম কি দেখেন, মাউসটা রাখলে দেখাবে কার্নিং নাকি, হ্যাঁ এই যে সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স। তার মানে কি আমার এটার কাজ যেটাই হোক, সেটার কাজ কি হবে, জাস্ট দুইটা ক্যারেক্টারের ভিতরে, কোনো ওয়ার্ড বা কোনো কিছুর ভিতরে না, জাস্ট দুইটা ক্যারেক্টারের ভিতরে আমার এটা কাজ করবে। দুইটা ক্যারেক্টারের ভিতরে কি কাজ করবে, সে আমি চাই যে এই যে পয়েন্ট লেখাটার মাঝখানে কি, এই যে পি ও এর মাঝখানে আমি একটুখানি স্পেসিং বাড়াইতে চাই। নর্মালি 0 দেওয়া থাকে বা ম্যাট্রিক্স দেওয়া থাকে, আমি জাস্ট একটুখানি 5 দিলাম বা একটুখানি বাড়াই। কি হচ্ছে, এই পি ও আর ও এর মাঝখানে ডিসটেন্স বেড়ে গেল। তার মানে কি আমার এখানে টোটালটার মধ্যে এখানে কি স্পেস, আমি যদি চাই এটা বাড়াইতে কি স্পেস দেবো, খালি স্পেস দিলে হবে না। এখানে কি স্পেস যদি দেই, এখানে কি আরেকটা ক্যারেক্টার তৈরি হলো, তো আমাকে
চারটা মানে এই যে কয়টা 5টা ক্যারেক্টারের আমার ক্যারেক্টারের মধ্যে কি আমার এখানে একটা এক্সট্রা দুটো একটা ক্যারেক্টার ঢুকলো, এখানে আরেকটা দিলে আরেকটা ক্যারেক্টার স্পেস দিলে আরেকটা ক্যারেক্টার ক্রিয়েট হচ্ছে। আমার তো আরেকটা ক্যারেক্টার ক্রিয়েট দরকার নেই। আমি চাই কি আমার এই ভ্যালুটা এখানে এটার স্পেসিংটা ঠিক থাকুক, নতুন কোনো ক্যারেক্টার আসবে না, জাস্ট স্পেসিংটা বাড়ুক। সেক্ষেত্রে আমি কি এই কার্নিং ভ্যালুটা করব, ফিক্স করে দিতে পারি। এখানে ম্যাট্রিক্স দিয়ে দিলে নরমাল পয়েন্ট চলে আসবে। কারণ কার্নিং ভ্যালুটা আমাদের কি তাহলে কি কাজ করতেছে, জাস্ট দুইটা পয়েন্টের মানে দুইটা ক্যারেক্টারের মাঝখানে স্পেসিংটা। 3টা বা 4টা নিয়ে দেখি এটা চেঞ্জ করে কোনো লাভ হয় কিনা। দেখেন এটা চেঞ্জ করার কোনো অপশন নাই, কমাইতে দেখা যায় কমানো যায় না। কারণ কি এটা শুধুমাত্র কাজ করে দুইটা ক্যারেক্টারের মাঝখানে, ঠিক আছে? দুইটা ক্যারেক্টার মাঝখানে স্পেসিং বাড়াইতে হলে আমার কি করতে হচ্ছে, কার্নিং ভ্যালুটা চেঞ্জ করতে হচ্ছে। ওকে, এখন আমার দরকার পড়তে পারে যে না আমি আমি এখানে একটা লিখি, কি লিখবো, এটা লিখলাম স্ট্রেস, নিচে লিখি ইউনিভার্সিটি। ওকে, দেখেন আমি স্ট্রেস ইউনিভার্সিটি লিখছি, লেখার পর আমার এই টোটালটা যদি আমি জাস্টিফাই করতে যাই, টোটালটা আমার কি করতে হতে পারে, এই যে টোটাল লেখাটার মাঝখানে আমার হয়তো এখানে একটা স্পেস, দুইটা স্পেস, 3টা স্পেস দিয়ে আমি এটা ডিসটেন্স করতে পারি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমার মাঝখানে জায়গাটা খেয়াল করেন, কারণ ধরে নেন এখানে কোনো স্পেস নেই, টোটালটা একটা ওয়ার্ড বা একটু বড় একটা নামের একটা ইয়া করি, আরেকটা নাম নেই, কি নাম নেওয়া যায়, বড় নাম, আচ্ছা ইস্টার্ন নেই। ওকে, এবার দেখেন একটা ডিসটেন্স হলো, দুটো ওয়ার্ড পাইলাম। ওকে, আমি এখন চাচ্ছি যে না আমার এই ইউনিভার্সিটি কথাটা আছে এই টোটালটার মতোই আমার থাকবে। তো আমার কি করতে হবে, এই টোটাল প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে স্পেসিং বাড়াই যেতে পারে, নাকি ফন্ট সাইজ বাড়াই দেবো? ফন্ট সাইজ বাড়াই দিলে কি হয় দেখেন, যদি ফন্ট সাইজ বাড়াই দিই তো প্রপোর্শন তো উপর উপর নিচ দুই দিক দিয়ে বাড়বে। ফন্টটা যেরকম হাইট বাড়বে ওরকম উইডথ তো বাড়বে। আমার এখন দরকার যে না ফন্ট সাইজ একই থাকবে, কিন্তু চাই যে আমি একটু ফন্ট সাইজ দুটো একই রাখি। ফন্ট সাইজ একই থাকবে কিন্তু আমি চাচ্ছি যে না পুরোটার মধ্যে ছড়া যাক, মানে স্পেসিং মাঝখানে বেড়ে যাক। তো স্পেসিং বাড়ানোর জন্য আমি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এর নাম হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং ভ্যালুটা যদি বাড়াই দিই তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ড ক্যারেক্টারের ভিতরে স্পেসিংটা বেড়ে গেছে। ওকে, ট্র্যাকিংটা যখন আমি একটা ওয়ার্ডের ভিতরে সিলেক্ট করে দিলাম, ওই ওয়ার্ডের সবগুলা ক্যারেক্টারের মাঝখানে বেড়ে গেল। এবার দেখেন স্পেসিং বেড়ে গেল, ট্র্যাকিং সাইজটা আবার 0 করে দিলে নর্মাল হয়ে গেল। এরপরে দুটো অপশন আছে, এগুলো কি করে, এটা হচ্ছে যে ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল, দুটো অপশন আছে। ভার্টিক্যাল স্কেল যদি করি তো কি হচ্ছে দেখেন, আমার ইমেজ টেক্সটটা ফন্টটা দরকার একটু লম্বা করা। লম্বা করার জন্য আমি যদি ফন্ট সাইজ বাড়াই দেই তখন কি ফন্টটা লম্বা হবে, যেরকম চড়াও হবে ওরকম। আমার দেখেন ফন্ট সাইজ একই থাকছে কিন্তু আমি পার্সেন্টেজ অনুসারে এই ফন্টটা লম্বা করে দিতে পারছি। হয়তো হইতে পারে আমি এটা এর নিচের যে ফন্টটা আছে, টেক্সট টুলটা নিয়ে আমি জাস্ট ক্লিক করি, নিচের যে ফন্টটা আছে সেটা চাই আমি একটু চড়া করে দিতে, তখন কি করতে হবে, এই যে এখানে আরেকটা আছে যে হরিজন্টাল স্কেলের মানটা একটু বাড়াই দিই, তখন কি হচ্ছে শুধুমাত্র উইডথটা বেড়ে যাচ্ছে, হাইট ঠিকই থাকতেছে। কিন্তু উইডথ বেড়ে গেলে হাইট যদি না বাড়ে তখন কি হচ্ছে, আমার ইমেজটা চ্যাপটা হয়ে যাচ্ছে, চ্যাপটা। ফন্ট সাইজ কিন্তু একই থাকতেছে, খেয়াল করেন, যতই বাড়বেন ততই চ্যাপটা হবে এটা। ওকে, কাজ বুঝতে পারছেন? ভাই হ্যাঁ ভাই এখন বলেন। যে জিনিসটা দেখাচ্ছেন যে টেক্সট দিয়ে হোয়াইট করা, হ্যাঁ, এটার আগে যেটা দেখালেন যে উপরে আছে ভিএ হোয়াইট করা, না এই দুইটার দুটোর মধ্যে ভিতরে পার্থক্য আছে। ডিফারেন্সটা হ্যাঁ, কোথায়? দুইটার মধ্যে পার্থক্যটা দেখেন। একটার ভিতরে কি স্পেস বাড়া, একটা কি সেন্টে পুরো হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ডটাকে মানে হোয়াইট করে একটা ফেলে? হচ্ছে কি, এই দেখেন আমার এই যে এই ওয়ার্ডটা আমি জাস্ট বাড়াই তখন কি হয়, উইডথটা যখন বাড়াচ্ছি কি হচ্ছে, এই দেখেন
উইথ যখন আমি বাড়াচ্ছি এটা প্রপোর্শনটা নষ্ট হয়ে কি হচ্ছে, এটা উইথটা বেড়ে যাচ্ছে, ওয়াইড হয়ে যাচ্ছে, ঠিক না? আচ্ছা আর আমার যে উপরে ট্র্যাকিং ভ্যালু যেটা আছে, ট্র্যাকিং ভ্যালুর কাজ কিন্তু আমার কোনো ফন্ট সাইজের কোনো চেঞ্জ করে না। ট্র্যাকিং ভ্যালুটা কি করে, মাঝখানে যে স্পেসিংটা, এই যে স্পেসিং আগে আমরা এই যে এখানে কার্নিং এর মধ্যে দেখলাম না যে একটা ওয়ার্ডের মাঝখানে দুইটা ক্যারেক্টারের মাঝখানে হ্যাঁ স্পেসিংটা, এটা হচ্ছে যতগুলো সিলেক্ট থাকবে ততগুলো ক্যারেক্টারের মাঝখানে স্পেসিংটা জাস্ট স্পেসিং বাড়ায় দিচ্ছে। আচ্ছা। ওকে, তাহলে মার্কেট প্লেসে কাজ করার সময় কি আমরা যে এগুলো কোন টুল ইউজ করবো কি নিজেদের উপর ডিপেন্ড করে ইউজ করবো, নাকি না এটা এটা ইউজ কোনো করার নির্দিষ্ট জন্য কোনো আপনার রিকোয়ারমেন্ট আছে? ডিজাইনের সাথে আপনার লাগতে পারে যে কোনো, এখন একটা ইমেজ একটা টেক্সটের প্রপোর্শন নষ্ট করে দিলেন, টেক্সটটা দেখতে খারাপ লাগতেছে, তো আপনি যে এটা বড় ছোট করে আপনি একটা টেক্সটের সাইজটা সুন্দর করতে পারেন বা একটা টাইপোগ্রাফি তৈরি করতে পারেন, মানে টেক্সটটা দিয়ে কোনো কিছু তৈরি করতে পারেন। এটা লোগোর ক্ষেত্রে আপনার টেক্সট নষ্ট করতেই হতে পারে, প্রপোর্শন নষ্ট করতেই হতে পারে। পরে আপনি যদি কোনো কিছু, টাইপোগ্রাফি জিনিসটা কি ভাই? আচ্ছা এটা দেখাচ্ছি, ক্লাসের লাস্টে দেখাচ্ছি টাইপোগ্রাফি কি জিনিস। আপনি ফন্ট টাইপ বা ফন্ট ইউজ করে যেই গ্রাফিক্স যেই ডিজাইনে তৈরি করেন সেটাই টাইপোগ্রাফি। আপনি এখানে একটা কিছু লেখলেন, এই যে এটাও একটা টাইপোগ্রাফি, এটুকু একটা টাইপোগ্রাফি। এখন কথা হচ্ছে যে গ্রাফিক্যালি আপনার এটা তো প্রফেশনাল বা সুন্দর তো হতে হবে নাকি, কাজ তো করলেই হবে না, এটা তো ক্লায়েন্টের পছন্দ হইতে হবে, আকর্ষণীয় হতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই আকর্ষণীয় করতে হলে যেটা করতে হয় যে, আচ্ছা এটা নর্মাল ভ্যালুটা করে দিই, নর্মাল ভ্যালু 100%। ওকে, এটা দেখলাম, দেখার পর এখন দেখেন আমরা ওই যে এখানে আমি 2 লিখলাম, পরের যে অপশনটা আছে এটার নামটা কি দেখেন, এর নামটা হচ্ছে বেজলাইন শিফট। বেজলাইন শিফটের কাজ কি, স্কয়ার, ফন্ট সাইজ কিন্তু একই থাকতেছে, বা নিচে উপরে মাঝখানে যেখানে আপনি দিতে চান আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিতেছেন, দিয়ে আপনি উপরে নিচে যেখানে নিতে চান বা ইয়া করতে চান সেখানে আপনি করতে পারেন হচ্ছে এই বেজলাইন শিফট ইউজ করে। আপনার ফন্ট সাইজ কিন্তু একই থাকতেছে, এই জন্য চেঞ্জ হইতেছে না। আপনি এখন এটা চাচ্ছেন যে যে এটা একটু উপরে উঠাবেন, কিন্তু ফন্ট সাইজটা মানে ইয়া টু যেটা থাকে, স্কোয়ার দিলে কি স্কোয়ারের টুটা এত বড় থাকে, এত বড় কিন্তু থাকে না, ফন্টের সাইজটা একটু ছোট করে দিলে তখন একটু স্কোয়ার স্কোয়ার লাগে নাকি। বেজলাইন শিফট হচ্ছে আমার এই যে টেক্সট একটা ফন্ট বা একটা টেক্সট যদি আমি উপরে নিচে নিতে চাই তখন আমাকে বেজলাইন শিফট ইউজ করতে হবে। জাস্ট আমি এটা উপরে নিচে নিতে চাই তখন বেজলাইন শিফট ইউজ করতে হবে। আর এখানে তো কালার যে অপশনটা এটা তো ওইখানেও আছে, এই যে এটা। ওকে, আর এই যে এখানে কিছু টেক্সট আছে, এই কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমি দেখাই। সে আপনার একটা ফন্ট আমি সিলেক্ট করি যেটা হচ্ছে কি কোনো যে এরকম ক্যাটাগরি নাই, মানে যে বোল্ড ইতালিক কিছুই করা যায় না, শুধুমাত্র একটাই ভার্সন হতে পারে না এরকম ফন্ট। আমি জাস্ট এই যে এই ফন্টটা নিলাম, এই ফন্টটাতে লিখি কিছু একটা, আচ্ছা এটা ভ্যালুটাকে ঠিক করে নিই। ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। এখন এটা নিলাম, এই ফন্টটা লিখলাম, লেখার পরে এই ফন্টের তো কোনো বোল্ড রেগুলার কোনো ভার্সন নাই, ঠিক না? এখন জোর করে একটুখানি তো বোল্ড করা লাগতেই পারে, তাই না? তো যে আমি যদি এখানে এটা ক্লিক করি কি হয় দেখেন, যে বক্স বোল্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে কি হয়, একটুখানি মোটা হয়ে যায়। তো জোর করে একটু বোল্ড করা, মানে এটা কোনো ফন্ট স্টাইল নাই, জোর করে একটুখানি বোল্ড করে দিল। এখন এটা তো আর ইতালিক কোনো ভার্সন নাই এখানে, এটা যদি একটুখানি ইতালিক করা লাগতে পারে, একটু বাঁকা করা লাগতে পারে, তো একটু জোর করে একটুখানি ইতালিক করে দিল আর কি, যদি প্রয়োজন পড়ে। এখন আমার এই যে এখানে এখানে সব প্রথম অক্ষরটা কি ক্যাপিটাল, বাকিটা স্মল লেটার, চাচ্ছি যে সবগুলা ক্যাপিটাল হয়ে যাক, তখন আমি যেটাতে দিলে সবগুলা ক্যাপিটাল হয়ে গেল, জোর করে করে দিল। আমি চাচ্ছি যে প্রথম অক্ষরটা একটু বড় থাকবে, বাকিগুলো একটু ছোট হয়ে যাবে, তো এটা দিলে এই কাজ হবে, সবগুলো ক্যাপিটাল থাকবে। আমি চাচ্ছি যে এই যে ইটা একটুখানি উপরে উঠে যাবে, স্কোয়ারের কাজ যেটা করে, বেজলাইন শিফটের কাজ যেটা, এটা হচ্ছে কি বিল্ট ইন ভাবে যে ভ্যালু দেওয়া আছে
উপরে উঠে গেল একটুখানি, এটাও এই সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, একটুখানি নিচের দিকে নামে যাবে। আর এই যে পরের যেটা অপশন আছে সেটা হচ্ছে আন্ডারলাইন, তো বোঝেনি সবাই, এটা হচ্ছে মাঝখানে কেটে দিবে একটুখানি। এই ক্যারেক্টার প্যালেট আপনারা এটা এই বাকি যে নিচের গুলো এটা ঘাটলেই বুঝতে পারবেন। ওকে, ছিল আমাদের টেক্সট ক্যারেক্টার প্যালেট। মানে প্যারাগ্রাফের মধ্যে দেখেন এখানে কিছু জিনিস আছে, যে দেখেন আমি যখন লাইনটা লিখছি এখানে কিছু কিছু জিনিস খেয়াল করেন। লেটের পরে একটা জিনিস খেয়াল করছেন, এই যে লুকের পরে এই ডিজের পরে এটা করে হাইফোনেট চলে আসছে, তাই না? হাইফোনেট মার্কটা যখন আমাদের ডিস্টার্ব করে, ডিজাইন নষ্ট করতে পারে, সবসময় আমাদের দরকার পড়ে না, ডিজাইন নষ্ট করতে পারে, তাই না? তো আমরা যখন দেখবো যে আমাদের কাছে সরাসরি বিল্ট-ইন ভাবে হাইফোনেট চলে আসছে, তো আমরা কি করবো, সরাসরি প্যারাগ্রাফ প্যালেটে যাব, গিয়ে হাইফোনেট অপশনটা আনমার্ক করে দিব, দিলে এখন প্রত্যেকটা সেন্টেন্সই পুরোপুরি আসতেছে, মানে সেন্টেন্স মাঝখানে ভাঙতেছে না। আমি আগে কি ছিল দেখাই, ভাই এই এই এখন জিনিসটা বলতেছেন একটু আরেকবার বললেন। হাইফোনের অপশনটা খেয়াল করেন, এই এখানে আমার এই যে এই সেন্টেন্স ওয়ার্ডটা হচ্ছে এইটা, এতটুকু হচ্ছে আমার একটা ওয়ার্ড, কিন্তু আমার সেন্টেন্স শেষ করার জন্য এই এতটুকু জায়গা দেখাই দিছি, এতটুকু জায়গার ভিতরে শেষ করার জন্য দেখেন এইখানে মাঝখানে একটা হাইফেন দিয়ে সেন্টেন্সটা পুরোটা কি করছে, এই যে লুকিং ওয়ার্ডটাকে খেয়াল করেন, লুকিংটাকে, লুকটাকে উপরে লিখছে, আইএনজিটা নিচে লিখছে। এক্ষেত্রে কি হচ্ছে, আমার লেখার মান নষ্ট হয়ে যাচ্ছে, ডিজাইনের মান নষ্ট হচ্ছে। আমার ক্লায়েন্ট বা আমার যেটা ভিউ, মানে যে দেখবে, আমার যে টার্গেটেড অডিয়েন্স, তারা কি এটা দেখে বুঝবে আমি কি লিখছি? তারা বুঝবে না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই হাইফেনটা উঠাই দিতে হবে। আমি সবগুলো টেক্সট সিলেক্ট করলাম, এই যে উইন্ডো মেনু থেকে প্যারাগ্রাফ প্যালেট, যেটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্যালেট অন ছিল আমার, প্যারাগ্রাফ প্যালেটে গিয়ে কি করব, এই হাইফোনের যে অপশনটা আছে এটা আনমার্ক করে দিব। আনমার্ক করে দিলে কি হচ্ছে, আমার আর হাইফেন থাকতেছে না এখানে কোথাও, সবগুলা যেখানে আছে সব জায়গায় যে লুকিংটা নিচে আসছে, হয়তো আমার এখানে একটু জায়গা বেশি নিছে বা কম নিছে, জায়গা এখানে একটুখানি বেশি নিছে, তারপরে তো আমার সেন্টেন্সটা তো পুরোপুরি দেখতে পাচ্ছি। এখন জায়গা ফিক্স করার জন্য আমাকে, আমি যদি দরকার পড়ে তখন আমি এটা দিলাম, এই যে এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিলে মাঝখানে স্পেসিং বেড়ে যাবে। অথবা আমরা ওই যে লিডিং ট্র্যাকিং যেগুলো দেখলাম, ওই যে ওগুলো বাড়ায় কমায় আমরা ইয়া করব। আমরা দেখলাম যে এই যে স্পেসিংটা এখান থেকে ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে স্পেসিংটা বাড়ানো যায় এটা দিয়ে, যে ট্র্যাকিং ভ্যালু দিয়ে। তো সেন্টেন্সের মধ্যে মানে দুটো ওয়ার্ডের মধ্যে যেহেতু বাড়ানো যায়, তো আমরা যদি স্পেসটাকে একটা স্পেস সিলেক্ট করি, স্পেস সিলেক্ট করে যদি আমি ট্র্যাকিংটা বাড়াই দেই, স্পেস বাড়তেছে না, জায়গা আমার কি, আমার কি স্পেস দিতেছে এক্সট্রা মাঝখানে, এটা ভ্যালুটা অটো করে দিই 0। দেখছেন আমি চাইলে কি এটা কন্ট্রোল করতে পারি না, একটা স্পেস দিলাম, স্পেসের মাঝখানে আমি কি এই ট্র্যাকিং ভ্যালুটা বাড়াই দিয়ে আমি কি এটা কন্ট্রোল করতে পারি না, যে আমার এটা কতটুকু বাড়বে কমবে, এটা তো আমি কন্ট্রোল করতে পারি নাকি? আমি এইভাবে যেমন ফন্টের মাঝখানে যেমন স্পেসিংটা আমি ইয়া করতে পারি, ডিসটেন্স আমি কন্ট্রোল করতে পারি, তো আমি একটা দুটো স্পেস, এটা তো একটা ক্যারেক্টার, একটা স্পেসও তো একটা ক্যারেক্টার নাকি? এটা স্পেস, আমরা যে কিবোর্ড দিয়ে একটা স্পেস দিব, এটাও তো একটা ক্যারেক্টার। তো এই স্পেসটা যদি আমি মাঝখানে, স্পেসের মাঝখানে যদি আমি ডিসটেন্স বাড়াই দিতে চাই, তাহলে আরো স্পেস অ্যাড হবে, তাই না? দেখেন আমার এখানে কিন্তু স্পেস কিন্তু একটাই আছে, তো আমি স্পেসের ডিসটেন্সটা বাড়াই দিচ্ছি আর কি, ট্র্যাকিং ভ্যালুটা বাড়াই দিচ্ছি। এটা একটু একটু কনফিউজিং, আপনারা যখন নিজে নিজে একটু দেখবেন তখন আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন, সিম্পল জিনিস। এই হচ্ছে প্যারাগ্রাফ। এখন এই যে আমরা চাচ্ছি যে শুরু হয়েছে, দেখেন একদম এটা দেয়াল ঘেঁষে শুরু হয়েছে, তো আমি এখানে ভ্যালুটা বাড়াই দিলে কি হয় দেখেন, কতটুকু ডিসটেন্স বাড়বে এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি, যে আমি যেখান থেকে শুরু করব তার কতটুকু, এই যে আমি এটা কমাই দিই, দেখেন এর থেকে কতটুকু, এই যে এখান থেকে একদম এটা ঘেঁষে শুরু হবে একদম, নাকি দেখেন আমি এটা 0 করে দিই, ভ্যালুটাকে প্রথমে একদম ইনিশিয়াল পয়েন্ট নিয়ে যাই 0, 0 করে দিলে কি হয় দেখেন, একদম লেগে আছে এটা। আমি আবার সিলেক্ট করে এটার ভ্যালুটা করে দিই হচ্ছে 50, কি হচ্ছে 50 পিটি ডান দিকে চলে আসছে।
এখন যাই লিখি না কেন আমার কি হচ্ছে, আমার এই 50 পিটি বাম দিকে থেকে আসছে প্যারাগ্রাফটা, আমি কন্ট্রোল করতে পারতেছি এখান থেকে। এটা ওই যে বাম দিক থেকে আমার কতটুকু স্পেসিং থাকবে, বাম দিক থেকে কতটুকু স্পেসিং থাকবে, এটা আমি 50 দিয়ে দিই। 50 50 ফিট জায়গা এখানে খালি রাখবে বাম দিক থেকে। ঠিক আছে, আমি এখন এর পরের ভ্যালুটা যেটা, সেটা হচ্ছে কি আমার প্রথম লাইনের স্পেসিংটা কতটুকু থাকবে, সেটা যদি আমি এটা ভ্যালুটা দিয়ে দিই, আমাদের সময় যে এসে বা প্যারাগ্রাফ বা যাই লিখি তখন সেক্ষেত্রে কি একটু মাঝে মাঝে ডিজাইনের সাথে আমার একটুখানি জায়গা ছেড়ে নেন, আমরা ম্যাগাজিনের মধ্যে দেখতে পাই না আমরা, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি যে এখানে ভ্যালুটা, এটার নাম কি, ইনডেন্থ যে ভ্যালুটা আছে, ফার্স্ট ফার্স্ট টাইম যেটা আছে, ফার্স্ট যে সেন্টেন্সটা আছে ওটার মধ্যে এই কাজটা করবো। এটার ভ্যালুটা দিয়ে দেখি কি হয়, এটার নাম কি, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। মানে আমি প্যারাগ্রাফের মাঝখানে স্পেসটা আমি চাচ্ছি কি একটা ভ্যালু দিয়ে, নির্দিষ্ট ভ্যালু দিয়ে আমি অ্যাড করতে চাচ্ছি। আমি এটা 50 দিই, দিলে কি হয়, কিছু হয় নাই, কারণ কি প্যারাগ্রাফে সিলেক্ট করে নিই, এবার করে এবারে 50 দিই, কিন্তু তাও কাজ হলো না। ওকে, বাকিগুলোর মান 0 করে দিই তাহলে। এবার এটা একটু সিলেক্ট করে দেখি কি হয়। এটার কাজটা করতেছে না কেন, তো আমি এটার কাজটা ভুলে গেছি। এটা স্পেসিংটা স্পেসিং মানে সামনে পিছনে যে এটা যেরকম যে কাজ করে, যে ইন্ডেন্স ফার্স্ট লাইনের যেরকম স্পেসিং দেখে, আহ, এটার কাজও এরকম, যে মাঝখানে স্পেসিংটা মানে ফার্স্ট লাইনের স্পেসিংটা কন্ট্রোল করে, আর এটাও শেষটা, এটা কিভাবে কাজ করে ওটা আমি ভুলে গেছি আসলে। এটা মূলত লাগে না কাজে, এই কারণে ভুলে গেছি। ওকে, আজান দে। কে ছিল আমাদের টেক্সট টুল। এখন দেখেন আমরা আগে যে কিছুদিন আগে পাথ কাজ করছিলাম, পাথ নিয়ে কাজ করছিলাম, পাথ নিয়ে এটা টেক্সট টুলের একটা রিলেশন আছে, যে আপনি চাইলে পাথ নিয়ে টেক্সট টুলে কাজ করতে পারেন। পাথ নিয়ে কিভাবে কাজ করতে পারেন, যে আপনি চাইলে এই একটা পাথ ক্রিয়েট করে ওই পাথের উপরে আপনি টেক্সট দিয়ে লিখতে পারেন। আমি এতটুকু নিলাম, ফিলটা অফ করে দিই, ফিল কালার অফ করে দিলে কি হচ্ছে, এই যে একটা লাইন দেখতে পাচ্ছি। স্ট্রোকটা অফ করে দিলে কি দেখতে পাই দেখি, আমার কি হচ্ছে, এটা একটা শেপ মোড আছে, তার মানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, এটা কোনো পাথ হয় নাই। শেপের মধ্যেও আমাদের পাথের মতো করে কাজ করে, কিন্তু আমরা একটা আচ্ছা শেপই নেই, সমস্যা নেই, যেটা আছে ওইটাই নেই। এন্টার দিলে আমাদের এখানে এটা লাইনটা ছেড়ে দিল। ওকে, ওখানে এটা লাইনটা থেকে আমি স্ট্রোক আর দুটাই আমি অফ করে দিলাম। তারপরে যে এখানে গ্রিন একটা লাইন পাইতেছি। এখন আমি কি কি করতে পারি, এই ফন্ট যদি আমি এখানে এই লাইনের উপর নেই, লাইনটার উপরে নিলে দেখেন, এই লাইনটার উপর যে আমি ফন্ট এই যে কার্সরটা নেই, কি হয় দেখেন, এই একটা এস এর মতো একটা আইকন আসতেছে, দেখছেন? এটার মানে হচ্ছে টাইপ অন পাথ। এই যে দেখেন, খেয়াল করছেন কার্সরের চেঞ্জটা, টাইপ অন পাথ, তার মানে কি আপনি যদি এই পাথের উপর লিখতে চান সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে। এখন দেখেন আমি লিখতেছি ঠিকই, কিন্তু আর বাড়তেছে না, কারণ কি, এই যে দেখেন এখানে একটা পয়েন্ট আছে, এটা নাকি এই পয়েন্টটা, এই যে এখানে একটা কই যেন পয়েন্টটা, ওকে আমি এটা একটু ইয়ে করে, আমি জাস্ট পাথ মোডে, এটা পাথ নেই, শেপ মোডে নিচে ঠিক আছে, শেপ মোডে কাজ করবে, আমি পাথ মোডে এটা নেই, পাথ ডিস্টার্বটা করবে না মূলত। ওকে,
ওকে এন্টার দিলে এটা রিলিজ হয়ে যাবে। এন্টার দিই, পাথ মোডে একটা পাথ পাইলাম, পাথের উপর আমি টেক্সট নিয়ে লিখবো। এই যে এখানে একটা পয়েন্ট আছে দেখেন, আচ্ছা আমি আগে লিখলাম, এটা লেখার পর কি হচ্ছে, এটা কন্ট্রোল করা যাচ্ছে না কেন, কিন্তু এটা ধরা যায়। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে দেখি এই পয়েন্টটাকে সিলেক্ট করা যায় কিনা। হ্যাঁ, টেক্সটে থাকা অবস্থায় যে এখানে একটা জিরো আইকন আছে না, মানে জিরো মানে ও একটা আইকন আছে, মানে এখানে দেখেন একটা সার্কেল একটা আছে, এটার উপর যখন আপনি মাউসের কার্সর টানবেন যে টেক্সট সিলেক্ট থাকা অবস্থায়, এখানে দেখবেন কার্সরের মধ্যে একটুখানি চেঞ্জ আসছে। যদি আপনার পিছতে কার্সরের চেঞ্জ না আসে, তখন কি করবেন, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটা আনার পর সিলেক্ট করে পাথের উপর এই যে দেখেন এখানে যখন মাউসটা আনবেন, আনার পর দেখেন যে টেক্সটের এখানে কি আসছে, এই যে এটা মুভ করা যায়। এখান থেকে এতটুকু আপনি মুভ করে দিলেন, মুভ করে দেখেন এটা আপনি নিচের দিকে এনে দিচ্ছি, এই জন্য আমার টেক্সটটা কি হচ্ছে, নিচের দিকে আসছে। এটা ধরে উপরের দিকে নিয়ে দিই, কি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে লেখা। এটা উল্টায় দিতে চাইলে নিচের দিকে নিয়ে আসলাম, এটা। তো আমি এইভাবে টেক্সট পছন্দ মতো মুভ করে ইয়ে করতে পারি। এখন আমার ধরেন যে পাথ আছে কিরকম একটা সার্কেল, সার্কেল আছে, এখন আমি চাচ্ছি যে এটার কালারটা ঠিক আছে কিনা। সার্কেলের উপরে আমি লিখতে যাচ্ছি, সার্কেল অনুসারে লেখা হলো। এখন আমার দরকার পড়তে পারে যে সাইকেলটা উল্টাই দিতে দরকার লাগতে পারে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট এখানে যদি ভিতর দিকে নিয়ে দিই, কি হচ্ছে, লেখাটা ভিতর দিকে চলে গেল, বাইরের দিকে টান দিয়ে নিয়ে আসলে কি হয়, বাইরের দিকে চলে আসলো। পার্থক্যটা বুঝতে পারছেন? ঘুরে না ভাই, দেখেন, আরেকবার। জাস্ট আমি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে এখানে একটা আইকন আছে, এই যে রাউন্ড একটা আইকন, এই আইকনটার মধ্যে ধরে আমি তো এটাকে দেখলাম যে কোন জায়গা থেকে শুরু হবে কোন জায়গায় শেষ হবে, এটা আইকনটা দেখাই দিতে পারি, বা মিডল পয়েন্ট দেখাই দিতে পারি। তো আমি যে এই আইকনটা ধরে আমি জাস্ট এই যে বাইরের দিকে টান দিলাম, তো বাইরের দিকে নর্মালি সোজা আছে। ভিতরের দিকে যদি নিয়ে যাই, তাহলে কি হচ্ছে, ওই টেক্সটগুলো উল্টে ভিতরের দিকে থেকে শুরু হইতেছে। এখানে পর্যন্ত নাই, আমি একটু লিডিং ভ্যালুটা কার্নিং ভ্যালুটা বাড়াই দিই, তখন দাঁড়ান, আমি কিছু টেক্সট নিয়ে আসি এখান থেকে। ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, যাতে একটু বুঝতে সুবিধা হয়, একটু বেশি ছোট হয়ে গেছে। ওকে, এখন তো আমার সবগুলা এই যে ওয়ার্ড আছে, এখন আমি চাচ্ছি যে কি, এই যে সবগুলা ওয়ার্ড এই ওয়ার্ডগুলা আমার এরকম সোজাসুজি না থেকে একটু ভিতর দিকে বাঁকা হবে। তো কি করতে পারি, আমি যে সলিউশন টুল উপরে নিয়ে আসার পরে যে আইকনটা দেখেন চেঞ্জ হয়েছে, টেক্সট আইকনের মতো হয়েছে কার্সরটা, তখন আমি এটা ক্লিক করে ধরে আমি এটার ভিতর দিকে টান দিচ্ছি, তখন কি হচ্ছে, উল্টায় ভিতর দিকে থেকে শুরু হয়েছে আমার লেখাগুলা। বাইরের দিকে নিয়ে আসাতে বাইরের দিকে দরকার লাগছে, একটু বাইরের দিকে নিয়ে আসছি। এখন দরকার লাগতে পারে না আমাদের, যেমন ধরেন কন্ট্রোল দিয়ে দিলাম, একটা পাথ পাইছি, তো আমি এতটুকু সিলেক্ট করে আমি জাস্ট দুটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিচ্ছি। এটা তো একটা পাথ, তাই না? তো আমি এখানে টেক্সটটা কপি পেস্ট করি, দেখেন আমি এটা এখানে লিখতেছি, আমার লেখা আসতেছে না, কারণ কি, আমার এই যে স্টার্টিং পয়েন্টটা এখানে, আমি এটা শুরু করে এই যে এখানে নিয়ে আসি, স্টার্টিং পয়েন্টটা বাড়াই দিলাম। ওকে, এই লেখাটা সোজা করে আমি এইভাবে লিখছি, তাই না? এখন কোন ক্লায়েন্ট যদি বলে যে না আমার এটা এইভাবে সোজা থাকবে না, এটা বাইরের দিকে থাকবে লেখাটা, সার্কেল ঘুরতে ঘুরতে বাইরের দিকে আসতে পারে লেখাটা, যদি উল্টা হইতেছে তারপরে তো
এটা দরকার লাগতেই পারে, ঠিক না? কাজের প্রয়োজন আপনার লাগতে পারে যে এটা গোল হয়ে বাইরের দিক দিয়ে থাকবে ভিতর দিকে, যখন যেটা লাগে আর কি, সেই অনুসারে আপনি ইউজ করতে পারেন। এর বাইরের দিকে দরকার লাগলে বাইরের দিকে নিয়ে আসবেন, ভিতর দিকে নেওয়ার দরকার পড়লে ভিতর দিকে নিয়ে আসবেন, যখন কাজের অনুসারে যেটা লাগে ভিতরে বাইরে, ঠিক আছে? আরেকটা কাজ লাগতে পারে যেটা হচ্ছে, আমি তো এতদিন দেখলাম যে কালার দিয়ে ফিল করতে পারি একটা পাথ বা সিলেকশনের মধ্যে, তাই না? তো আরেকটা জিনিস পারি যেটা হচ্ছে যে আমরা এরকম একটা শেপ নিলাম, কি ভ্যালু দেওয়া, এরকম একটা পাথ নিলাম। এখন আমি বললাম যে না, এই সার্কেল অনুসারেই যে সার্কেলিক যে পাথটা আছে এই পাথটা অনুসারে আমার লিখতে হবে, কিন্তু লেখাগুলো থাকবে কি একদম এটার ভিতরে, সার্কেল অনুসারে থাকতে হবে। দেখেন আমি এটার উপর আনলে কি হচ্ছে, পাথ অনুসারে হচ্ছে, তার মানে কি নিচে লেখাটার মতো হবে, যেটা আমরা র্যাপ টুল দিয়ে করতে পারতাম। ওই যে উপরে র্যাপ যে অপশনটা ছিল, এই যে র্যাপ অপশনটা দিয়ে এটা করতে পারতাম। একদম মাঝখানে আনলে দেখেন কি হয়, যে আইকনটা দেখছেন গোল হয়ে গেছে একদম। এখন তখন যদি ক্লিক করি, এখন লিখলে কি হয় দেখেন, আমার যতটুকু যে পাথ আছে পাথের ভিতরেই লেখা হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা আরিফ ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি যেরকম ওই গোল জিনিসের ভিতরে মনে করেন যেভাবে মনে করেন লেখাটা দিয়ে দিলেন, হ্যাঁ আমি কি অন্য কোনো শেপের হ্যাঁ, ভিতরে আপনি দিতে যেই পারবো? শেপই নেন, মনে এটা করেন আমি আমার একটা কথা হলো, হার্ট শেপ আঁকলাম। হ্যাঁ এটা আপনি যেই শেপই নেন। এখন আমি একটা হার্ট শেপই নিই, হার্ট শেপ না, আপনি যেই আচ্ছা ভাই, পেন টুল নিয়ে পেন আমার টুল দিয়ে একটা আপনি একটা কোশ্চেন যে আছে। কোনো একটা আপনি পেন টুল পেন টুল পেন দিয়ে টুল নিয়ে একটা কোশ্চেন, পেন টুলে মনে করেন আপনি হার্টের হাফ সাইড আঁকলেন, এটা কি আমি সেম এই শেপটারে কি আমি অপোজিট উল্টা করে করতে মানে কপি করতে পারবো? হ্যাঁ পারবেন আপনি যেমন আরেকটা আপনি এখন একটা বল থেকে আরেকটা বল নিয়ে ফেললেন, আমি মনে করেন হাফ একটা শেপ নিলাম, নেওয়ার পর ঠিক ওই শেপটা আমি চাইছি উল্টা ভাবে নিতে, এটা কিভাবে নিব? দেখেন, আপনি জাস্ট এখান থেকে এতটুকু একটা শেপ সেম নিলাম, এখান থেকে এতটুকু আমি একটা শেপ নিলাম, ঠিক আছে? হ্যাঁ ওকে, এতটুকু নেওয়ার পর আমি এটা চাচ্ছি যে এতটুকু হয়ে গেল নাকি। এখন আপনি চাচ্ছেন যে এটার অপোজিট, তখন আমি আরেকটা এটা কপি করে নিয়ে উল্টাই দিই তো চলে। কন্ট্রোল জে দিয়ে আমি যদি এটা হ্যাঁ কপি করি, কপি করে যদি এটা উল্টাই দিই, আমি দুইটারই এই পাশটা, ও আমার ওখানে উপরে সেটিং কি অপশন, আচ্ছা আমি এটা সিলেকশনটা আরেকবার নিই, ফটোশপ একটু রিস্টার্ট করি, আমার ফটোশপ একটু ডিস্টার্ব করতেছে, কিছু কিছু অপশন কাজ করতেছে না, আচ্ছা অনেকক্ষণ ওপেন আচ্ছা ছিল ভাই। তো। ওকে, জাস্ট এতটুকু একটা শেপ নিলাম, আমি এতটুকু যদি, আচ্ছা এখানে আগে একটা এটা নিয়ে নিই গাইড, এতটুকু একটা শেপ নিলাম, নিয়ে আমি এখানে এটা শেষ করলাম। ওকে, এতটুকু এটা পাইলাম, পাওয়ার পর এটার কালার বা এখন কি আছে, এটা পাথ মোডে আছে, তো আমি যে একটা নিউ পাথ নেই বা এই পাথটা কপি করি, কপি কপি করার কন্ট্রোল জে দিলে কি হয়, কপি হয় কি না? হ্যাঁ কপি হয়েছে, যে কপি হয়ে গেল। কপি হওয়ার পরে কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে এটা কি করি, হরিজন্টালি আমি ফ্লিপ করে দিই, এখানে এই পাশে নিয়ে আসি। ওই ভাই একটাই তো, এটাই তো উল্টে গেল। এখন দুটা আছে, দুটা সিলেক্ট করে কি করতে পারি, আহ দুটো সিলেক্ট করে, আচ্ছা শেপ থাকলে শেপটা কিন্তু মার্জ করা যায়, ঠিক না? পাথ পাথ মনে করতেছে, এই জন্য এটা পাথ
একটা অর্ধেকটা আছে, বা আমি পাঁচটা নিয়ে কি করব, ফিল করতে হইতে পারে, বা একটা না পুরোটা যদি আমি না করতে পারি শেপ মোডে করতে আমি ট্রাই করছিলাম তো কিছু ভাবে পারতেছিলাম না আসলে সর্ট আউট করতে আমি আসলে এটা কিভাবে। শেপ মোডে পেন টুল শেপ মোডে করে দেখি, তাহলে তো হয়ে যায়। সেম জিনিসটা আমি পেন টুল শেপ মোডে করি, পাঁচ দুটো ডিলিট করে দিই, তাহলে ডিলিট হয় না কেন? ওকে, এটা শেপ মোডে করি। চলো আমি এটা ক্লিক করতেছি, কাজ হইতেছে না, ঘটনাটা কি? শেপ মোডে কাজ করলাম এতটুকু অর্ধেকটা। এখন শেপ মোডে যদি আমি এটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটা রিভার্স করে আমি এতটুকু মধ্যে রাখলাম, ঠিক আছে? এতটুকু রাখার পর আমি এখন দুইটা আমি তো মার্জ করে দিতে পারি, শেপ মার্জ করতে পারি না? দুটো সিলেক্ট করলাম, করে যে এই যে মার্জ শেপস একটা অপশন আছে, মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পর কি করতে হবে, এই যে এখানে আছে মার্জ শেপ কম্পোনেন্টস, এটা দিয়ে দিলাম। মার্জ শেপ কম্পোনেন্টস দেওয়ার পর কি হচ্ছে, আমার টোটালটা একটা সিলেকশন মানে পাস হচ্ছে টোটালটা। আরেকবার ভাই। অথবা আমি যে একটা পার্ট করছি, করার পর কন্ট্রোল জে দিয়ে জাস্ট আমি এটা কপি করলাম, কপি করার পর কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর এই যে এটা এই পাশে ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করে আচ্ছা দিয়ে জাস্ট দুইটাকে আমি সিলেক্ট করে আমার এই যে শেপ মোড অন থাকা অবস্থায় এক কাজ করতে পারি, যেটা হচ্ছে কি এখানে কম্বাইন দিয়ে দেখি কি হয়। এখানে কম্বাইন হবে না, এই যে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে মার্জ শেপস একটা অপশন আছে, মার্জ শেপস দিলে কি হচ্ছে, টোটালটা একটা শেপ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা ভাই। টোটালটা একটা শেপ হয়ে গেল। এবার কি হবে, যে মার্জ শেপ কম্পোনেন্টস দিলাম, সরি এখানে পেন টুলটা অন থাকা এটা ক্লিক করে দিয়েছি, আমি জাস্ট এটা সরাই বাট দিই। ভাই মাঝখানে যে একটা দাগ চলে আসে, দাগটা দূর করবো কিভাবে? এটা হচ্ছে আমার একটার উপরে এই যে সবকটা দাগটা। পরে নাই, আমি স্ট্রোকটা অফ করে দিই একবার, তাহলে দেখি কি হয়। স্ট্রোক ভ্যালুটা অফ করে দিই, কাজ করার সময় স্ট্রোক ভ্যালুটা অফ করে নিলে ভালো ছিল আমার। ওকে, মার্জ ডাউন, এটা আবার কি? এবার দেখি আমি এখানে পাথ কয়টা ক্রিয়েট হয়েছে। আমার একটা জিনিস ভুল হয়েছে, প্রথমে হচ্ছে আমার প্রথমে এটা স্ট্রোক অফ করে নেওয়া উচিত ছিল, এটা স্ট্রোকটা আগে অফ করে নিই, পরে আমি এটা কপি করে দিই। স্ট্রোকটা অফ করে নিই, স্ট্রোকটা অফ করে আমি জাস্ট এটা কপি করি, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি জাস্ট ফ্লিপ করলাম। দুটো আলাদা আলাদা শেপ হলো। আমি এবার উপর মাঝখানে যেটা আছে এটা রিমুভ করে দিই, গাইডলাইনটা রিমুভ করে দিই। সলিড কালার দিই দুটো, গ্রেডিয়েন্ট থাকার কারণে আমি পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি না। ওকে, এবার দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করতে পারি, যে মার্জ শেপস অপশন আছে, মার্জ শেপস অপশনে দিলাম, দেওয়ার পর কি হচ্ছে, তারপর মাঝখানে একটা লাইন থেকে যাচ্ছে, তাহলে আমি এখন এটা এক পিক্সেল এদিকে নিয়ে আসি, উপরে দেখি ট্রাই করে, এরকম তো থাকার কথা না। রাইট বাটন ক্লিক করে তো মার্জ হয়ে যাওয়ার কথা, কারণ হচ্ছে আমরা সব ছবিতে মার্জ করতে পারতেছি। ভাই মাঝখানে একটা দাগ দেখা যায় ভাই, দাগটা দূর করবো কিভাবে? ওয়েট ওয়েট, আচ্ছা এটা আমি একটু পাথ হিসেবে ইউজ করে দেখি মাঝখানে দাগটার কোনো কাজ আছে কিনা আদৌ, ঠিক আছে?
পাথ হিসেবে ইউজ করে দেখি, তাও তো পাথ দুটো হয়ে গেছে এখানে। কারণ কি? কারণ হচ্ছে এখানে সম্ভবত আমি একটা পাথ ক্রিয়েট হইতেছে। হ্যাঁ, এটাই কারণ। পাথ ডিলিট করে দিলাম, দিলে তো আমার শেপ ডিলিট হয়ে যাচ্ছে। Delete। সব পাথ ডিলিট করে দিছি, এবার শেপ নিয়ে দেখি কি হয়। সম্ভবত আমি একটা নিউ পাথ নিয়ে নিয়েছিলাম ওই সময়, এই কারণে সম্ভবত এমন হয়েছে। এরকমটা মূলত হওয়ার কথা না। আগেও কাজ করছি এরকম, তো এরকম তো হয় না কখনো। কারণ হচ্ছে আমার CS6 এ ভাই এইটার প্রবলেমটা হইতেছে আর কি, পারতেছি না আর কি, দাগ দূর হয় না বা ওই যে উল্টা পাল্টা করতে গেলে প্রবলেম হয়। মাঝখানে এই শেপটা তো আসার কথা না। টোটাল তো একটা শেপ হয়ে যাওয়ার কথা, এখানে দুইটা পাথ আসার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আমি আপনাকে এটা জেনে পরে আবার জানাবো, ঠিক আছে? আচ্ছা যেহেতু শিওর না এখানে সমালোচনা আছে। আচ্ছা, বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের পেন টুল দিয়ে আমি একটা শেপ নিলাম, টোটাল একটা শেপ নিলাম। এতটুকু একটা শেপ আর এতটুকু একটু নিয়ে নিই, ঠিক আছে? আমি টোটাল একটা শেপ নিলাম পেন টুল দিয়ে। জাস্ট এতটুকু একটু নিলাম এক্সাম্পল হিসেবে, ঠিক আছে? তো শেপ নেওয়ার পরে আমি এমন এটার ভিতরটা টেক্সট দিয়ে আমি ফিল করতে চাই। আমি যে কোনো শেপই চাইলে পারবো। এখন আপনি যেই শেপই দেন, এটা ওই শেপের ভিতরেই টেক্সট হিসেবে চলে আসবে। বা শেপ মোডে দেন বা পাথ মোডে করলে সবচেয়ে বেটার। পাথ মোডে করে আপনি পাথটাকে পরে মোড চেঞ্জ করতে পারেন, যে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এডিট করতে পারেন। আবার একটা কাজ করতে পারেন, টেক্সট টেক্সট লেখার পর আমি শেপটা ডিলিট করি। টেক্সটটা ডিলিট করার পর টেক্সটটাকে আবার শেপে কনভার্ট করতে পারেন। এটা আমার টেক্সট আছে এখন। টেক্সট লেয়ারটাকে আমি যদি এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু ক্রিয়েট ওয়ার্ক পাথ বা ক্রিয়েট শেপ আছে, ক্রিয়েট শেপ দিলাম। ক্রিয়েট শেপ দেওয়ার পর কি হচ্ছে দেখেন, আমার এই যে আমেরিকা লেখা যেটা আছে পুরোটা একটা কি হয়েছে, শেপে ক্রিয়েট শেপ, পুরোটা শেপে কনভার্ট হয়ে গেছে এটা। এখন আর এটাকে টেক্সট দিয়ে আপনি এডিট করতে পারবেন না, এটা একটা শেপ হয়ে গেছে। শেপ মোডে যেটা এই যে দেখেন কি হচ্ছে, শেপ হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি শেপ যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে এটা কাস্টম ফন্ট ইউজ করতে পারেন, যে আমার ফন্ট এরকম থাকবে। আপনি আপনার পছন্দ মতো ফন্ট কাস্টম করে নিতে পারেন। শেপ মোডে নেওয়ার পর আপনি চাইলে আপনার পছন্দ মতো শেপটা কাস্টম করতে পারেন। যেহেতু আমি পেন টুল যে শেপ মোডে আমি দেখাইছিলাম কিভাবে কাস্টম করতে হয়, আপনি আপনার মতো এটা কাস্টম করতে পারবেন না একটা ফন্ট বা আরো কিছু শেপ আচ্ছা অ্যাড ভাই, করতে। এই যে আপনি যখন এই যে ওয়ার্কিং করতেছেন টেক্সট টানতেছেন, কালারটা কিন্তু একটু ঘোলা হয়ে যেতেছে, বা কালারটা মানে অ্যাকচুয়াল যেরকম ব্রাইট কালার ছিল, শার্প কালার ছিল, এখন তো আমার এটা সেটা শেপ হয়ে গেছে থাকতেছে না, না। শেপ হয়ে গেছে না, আমার এটা তো কি রেজু রাস্টার গ্রাফিক্স না দেখে কি না, এটা আমি হচ্ছে? বলি আমি রাস্টার বলি গ্রাফিক্স হলে কি এটা হতো না? রাস্টার গ্রাফিক বলে এটা, আমি বলি শুনেন। এখন কি আমার এটা শেপ মোডে আছে, ঠিক আছে? আমার ডকুমেন্টের রেজুলেশনটা একটু কম, এই কারণে আমার এটা কি একটু ফেটে যাচ্ছে। আমি যদি ডকুমেন্টের রেজুলেশনটা এখন হাই করে দিই, সরি ইমেজ সাইজ দিয়ে আমি রেজুলেশন 300 করে দিই। এই আমার টেক্সট, এবার দেখেন ও, রেজুলেশন এফেক্ট এটা। তো আমি এটা আপনারা কি করবেন, যেটা হচ্ছে কাজ যেটা সেটা হচ্ছে আপনারা
একটা করে ফন্ট নেবেন, নিয়ে সেটা কাস্টম করে নিজের একদম ফন্ট স্টাইল বলতে যে আন্দাজে খালি এরকম বেকাতারা করে দিলাম ওরকম না। প্রত্যেকটা ফন্ট ফ্যামিলিতে একটা একটা স্টাইল, একটা নির্দিষ্ট স্টাইল ফলো করা হয়, তাই না? এই এই যে এখন আমি যেটা করছি সেটার মধ্যে কি করছি দেখেন, যতগুলো এজ পয়েন্ট আছে সেখানে কি হচ্ছে একটুখানি বাঁকা হয়ে বেড়ে যাচ্ছে, তাই তো? এখন দেখেন এটা আমার একটা একটা ফন্ট স্টাইল হলো, যদিও পুরোপুরি হয় নাই। আপনার একটা একুরেট ফন্ট স্টাইল আপনার চেষ্টা করে বানাইতে পারেন ফন্ট নিজের মতো করে। এটা খুবই খুবই ডিমান্ডেবল জিনিস এটা। ওকে, নিজের পছন্দ মতো আপনার কাস্টম ফন্ট বানাইতে পারেন। আরেকটা জিনিস পারেন যেটা হচ্ছে কিছু টাইপোগ্রাফি ছিল করা হচ্ছে, টাইপোগ্রাফি বানাইতে পারেন। যেহেতু পাথ নিয়ে আপনার কাজ করতে পারেন, পাথ নিয়ে আপনার এই যে টাইপোগ্রাফি বানাবেন 4টা 5টা করে, এরপরে গ্রুপ আপ দিবেন। দেখেন শুধুমাত্র টেক্সট ইউজ করে এই যে পাথ দিয়ে কাজ করে এটা করছে, এটা বানাইছে। জাস্ট এখানে কি করছে, এই শেপের একটা পাথ নিচে নিয়ে এটা টেক্সট দিয়ে ফিল করছে বড় ছোট, তো কার্নিং লিডিং এগুলা ঠিকঠাক করে। ওকে, যেটাও একই কাজ করছে, হরিজন্টালি ভার্টিক্যালি ফন্ট নিচে কয়েকটা ফন্ট নিয়ে নেম করছে, প্রত্যেকটা কিন্তু ফন্ট। আরে কপাল, কার দেখে কি আসতেছে এগুলা। আচ্ছা, এটা দেখেন আপনি আরেকটা কাজ করতে পারেন যে একটা টেক্সট নিতে পারেন। টেক্সট এখানে নিলাম একটা র্যান্ডম টেক্সট, নিয়ে এরপরে কি করলাম, এখন কন্ট্রোল টি দিলে আমাদের একটা কি অপশন আছে, এই যে র‍্যাপ একটা অপশন আছে না, কন্ট্রোল টি র‍্যাপ, কই দেখো না কেন? কন্ট্রোল টি দিলে তো আমার এখানে বাঁকাতে হওয়ার কথা, এটা হইতেছে না কেন? ও, র‍্যাপ দিলে কাজ হইতেছে না, কারণ কি? র‍্যাপ দেওয়ার কারণ আমাদের তো এখানে টেক্সট র‍্যাপ তো একটা অপশন আছে এখানে, যে টেক্সট র‍্যাপ, টেক্সট র‍্যাপে কি আপনি ম্যানুয়ালি কয়েকটা অপশন দেওয়া দেওয়া আছে ওইরকম ভাবে করতে পারতেছেন। কিন্তু এটা যদি আপনি আবার ওই যে শেপ মোডে নিয়ে যান, শেপ মোডে নিয়ে গিয়ে যে শেপ শেপ করে নিলাম, এরপর যদি কন্ট্রোল টি দেন শেপ করা, এরপরে কন্ট্রোল টি দিয়ে র‍্যাপ দিই, র‍্যাপ দিয়ে এবার দেখেন কি করা যায়, নিজের পছন্দ মতো ফন্টটাকে র‍্যাপ করে আপনি স্টাইল করতে পারতেছেন, টাইপোগ্রাফি তৈরি করতে পারবেন তখন। ঠিক আছে, এটা হচ্ছে বাঁকাতেরা করার জন্য আপনার র‍্যাপ টুলটা ইউজ করতে পারেন, যেটা এখানটাতে করা হয়েছে একটুখানি। দেখেন কি করছে, জুতা তৈরি করার জন্য জাস্ট পাত নিছে, পাত নিয়ে ওই অনুসারে ফন্ট গুলাকে সাজিয়েছে, র‍্যাপ করছে জাস্ট। নাইকির একটা জুতা, সুন্দর একটা জুতার টাইপোগ্রাফি, এটাই হচ্ছে টাইপোগ্রাফি। এগুলো প্রত্যেকটা হচ্ছে টাইপোগ্রাফি। টেক্সটটাকে অ্যারেঞ্জ করে দেখেন আপনি নতুন একটা গ্রাফিক্স তৈরি করতে পারেন, সেটাই টাইপোগ্রাফি। ওকে, যে এটা হচ্ছে টাইপোগ্রাফির এক্সাম্পল। আর ভাই, হ্যাঁ আমরা এখন দেখলাম যে সার্কেল করে সার্কেলের ভিতরে কথা মানে কিভাবে ওয়ার্ড ছাড়তে হয়, তাহলে এখন কি আমরা পেন টুল দিয়ে এরকম করে মার্ক করে এর ভিতরে কি লেখা ছেড়ে দিব? হ্যাঁ হ্যাঁ এভাবে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এরপরে ওইটার ভিতরে আবার কার্নিং লিডিং এগুলা ঠিক করবেন। এই যে আমি এরকম একটা শেপ নিলাম, জাস্ট এরকম একটা যে কোনো একটা কিছু নিলাম, নেওয়ার পর টেক্সটের মধ্যে কি এই যে মাঝখানে যখন আমি এটা নেই, এই যে আইকনটা দেখেন কি হচ্ছে, এই যে এটা সাইডে নিলে কি হচ্ছে, পাথের উপর লিখতে গেলে পাথের অনুসারে মানে এই পাথ ধরে লিখতে চাই যদি আমি, তখন কি এটার উপরে লিখবো, ক্লিক করবো। আর চাই আমি এটা ভিতরে লিখবো, তখন কি একদম ভিতরে আনলে দেখেন আইকনটা সার্কেল হচ্ছে, সার্কেলটার ভিতরে আমি যখন লিখি তখন সার্কেলের ভিতরে চলে আসতেছে। ফন্টের কালারটা সাদা করে দিই তখন বুঝবেন। ওকে, আপনি যে শেপে নেন ওই শেপের অনুসারে লেখা হবে। ওই হাইফানের অপশনটা বা সবকিছু যে কার্নিং লিডিং যেগুলো দেখলেন ওগুলা আপনি বুঝে ওই অনুসারে করবেন। ঠিক আছে, এখন আপনারা 4-5টা করে টাইপোগ্রাফি করবেন, আর একটা হচ্ছে নিজের একটা করে ফন্ট ফ্যামিলি তৈরি করবেন, নিজের ক্রিয়েশন। যত পারেন তৈরি করেন, মিনিমাম একটা আমাকে দেখাইতে হবে এগুলোর মধ্যে। আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাই বলেন।
আচ্ছা ভাই, এই যে ফোন আমি ক্লিপের নিচে সেভ করতে পারবো না? হ্যাঁ এটা ফন্ট ফোন সেভ ইউজের পারবেন, জন্য। এটা কিছুদিন পরে পারবেন, এখন না। এটা কি করছে দেখেন, এই যে টেক্সট লিখছে, লেখার পর এটা কি করছে, এই ইমেজটাকে নিচে একবার দিছে, উপরে একবার দিয়ে এটার উপর ক্লিপ মাস্ক করে দিছে, এতটুকু টাইপোগ্রাফি। এটাও ওকে। তো আজকের ক্লাসে এতটুকু। আপনারা করবেন কি, নিজের একটা ফন্ট ফ্যামিলি তৈরি করবেন নিজের মতো করে, হাতে আগে আইকা নিবেন কাগজে, স্কেল পেন্সিল দিয়ে আপনারা লাইন টেনে নিবেন, এই যে এভাবে লাইন টেনে নিবেন, যে কোনটা, এমন না যে একটা ফন্ট বড় একটা ফন্ট ছোট, এরকম না, সবগুলো যাতে সমান থাকে ওইভাবে লাইন টেনে একটা আগে এবিসিডি লিখে নেবেন, নিয়ে এসে পরে ওই অনুসারে ফন্টটাকে এডিট করবেন। যেমন এটা বড় হয়ে গেছে, ক্যাপিটাল যত থাকবে ওটার একটা সাইজ থাকবে, স্মলটার একটা সাইজ থাকবে। এটা আপনারা ঠিকঠাক মতো করে আপনারা একটা মিনিমাম একটা ফন্ট ফ্যামিলি আমাকে দেখাইতে হবে, নিজের ক্রিয়েশন আপনাদের। ফন্ট ফ্যামিলি ফন্ট সিলেক্ট করা যায়, এটা কিভাবে করবেন, এটা মানে ফন্ট সেভ করা যায়, এটা কিভাবে করবেন এটা আমি দেখাই দেবো। যে একটা শেপ আপনি একটা ফন্ট করতে চান, যে আমি এটা লিখছি, এটাকে একটা ফন্ট করতে চাই, সেটা আমরা পরে দেখবো কিভাবে করতে হয়। আরো আপডেটেড ভার্সন আছে, আরো নতুন সফটওয়্যার আছে, ওগুলোতে আমরা পরে পরবর্তীতে এগুলো দেখবো যে ফন্ট হিসেবে কিভাবে সেভ করবেন এটা। তাহলে আজকের ক্লাস এই ভাই ভাই, পর্যন্তই। হ্যাঁ আজকে ক্লাসের ভিডিওটা একটু দিয়ে না, আমি এই যে মাঝখানে অনেকবারই আমার ডিসকানেক্ট হইতে হয়েছে, মানে আমি কথা শুনতেছিলাম না আচ্ছা আচ্ছা নেটের প্রবলেমের কারণে। আর আমি ওই যে 11 লাস্ট যে ক্লাসটা ছিল, আমি কিছুক্ষণ করার পর করতে পারি নাই, আমার নেট চলে গেছিল 11 লাস্ট ক্লাসটা। দুটো ক্লাসের টিউটোরিয়াল দেখে নিতে পারি না, আজকে একটা ভিডিও দেওয়া 10 হবে। নাম্বার ক্লাস পর্যন্ত করা আছে। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা ওকে, ক্লাস শেষ। আরিফ ভাই, আমি ওই স্টুডিও ভাই আমার এখন অ্যাপ্রুভ হয়নি ভাই, আমি কাজ তো গ্রুপে অ্যাড করতে পারতেছি না। কি হয়নি?